নীল বসন্ত। লেখনীতে মিথিলা মিতু। পর্ব সংখ্যা 31 থেকে অন্তিম। রোদেলাকে কেবিনে শিফট করা হয়েছে। কেবিনে শিফট করার পরই নাজমা বেগম রোদেলার ছেলেকে কোলে নিয়ে কেবিনে ঢুকেন। এরপর একে একে শান্ত, নিহা, তাজউদ্দিন মাহমুদও কেবিনে আসেন। রোদেলা ওদেরকে দেখে কান্নাভেজা চোখে তাকিয়ে রইল। নাজমা বেগম রোদেলার ছেলেকে রোদেলা পাশে শুয়ে দিয়ে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, তাহসিন আসছে, ওর সাথে কথা হয়েছে। রোদেলা কথাটা শুনে বেশ প্রসন্ন হলো। যাক, তাহলে এই সময়টাতে সে তাহসিনকে দেখতে পারবে। আচ্ছা, তাহসিন ফিরে তার ছেলেকে দেখলে কিরকম অনুভূতি হবে? ছেলেকে যখন কোলে জড়িয়ে নিবে তার বুক কাঁপবে না? রোদেলা সেই মুহূর্তটার অপেক্ষা করছে, যে মুহূর্তে তাহসিন আসবে নিজের ছেলেকে দেখে চক্ষু জুড়াবে। রোদেলা ছেলের দিকে তাকালো, আলতো জড়িয়ে ধরল। এই প্রাণটাকে সে জন্ম দিয়েছে, এটা তার অংশ, তার নারী ছেলের রত্ন। রোদেলার চোখের কোণে পানি জমল। বাচ্চাটা কেমন চোখ পিটপিট করে রোদেলার দিকে তাকিয়ে আছে। 17 বছর বয়সে কারো স্ত্রী হলো, আর 19 বছর বয়সে মা হয়ে গেল। সময় কতই না দ্রুত বয়ে যায়। নিহা রোদেলার পাশে এসে শুধালো, রোদ, আমাদের কিউট প্রিন্সের নাম কি রাখবে? রোদেলা তাকিয়ে বলল, সেটা ওর বাবা এসেই বলবে। যদিও আমাকে আগেই বলে দিয়েছে কি নাম রাখবে, তবে আমি চাই ওর বাবা এসে ওকে কোলে নিয়ে ওর নামকরণটা করুক। ওহ, কি ভালোবাসা! ভাইয়া আসছেন, আর কিছুক্ষণ অপেক্ষা। নিহা, শান্ত, রোদেলা কথাবার্তা বলছিল। এইদিকে তাজউদ্দিন মাহমুদ কিছু বলার উদ্দেশ্যে ইশারায় নাজমা বেগমকে বাহিরে ডেকে নিয়ে গেলেন। হসপিটালের করিডোরের সামনে গিয়ে করুণ কণ্ঠে বললেন, নাজমা, তাহসিনের জন্য দোয়া করো। খবর ভালো না। নাজমা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, কেন? আমার তাহসিনের কি হয়েছে? ওদের গাড়িতে বোমা হামলা হয়েছে। ওরা তো 2টি গাড়িতে গিয়েছিল, একটাতে বোমা হামলা হয়েছে। দোয়া করো তাহসিন যেন সে গাড়িতে না থাকে। আমার ছেলেটা যেন প্রাণে বেঁচে যায়। নাজমা বেগম কান্না করে দিয়ে বললেন, দেখেছ, আমি তোমাকে তখনই বলেছিলাম, আমার ছেলেটার কিছু হবে না তো। আজ এত আনন্দের দিনে এটা কি সংবাদ দিলে তুমি? তাজউদ্দিন মাহমুদের চোখের কোণে জল জমেছে। উনি নিজেকে সামলে বললেন, আমি যাচ্ছি, তুমি এই দিকটা সামলাও। আর হ্যাঁ, বৌমাকে এখনই খবরটা দিও না, ওকে এই অবস্থায় সামলানো যাবে না। আল্লাহকে ডাকো নাজমা, আমি আসছি। সংবাদ মাধ্যমের প্রতিটি চ্যানেলের মুখ্য খবর এখন একটাই, সেটা হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে বোমা হামলা। অস্ত্র পাচারকারীদের আটক করে ফেরার পথেই এই হামলা ঘটে। এতে গাড়িতে থাকা সকলের মৃত্যু হয়। জানা যায় সে গাড়িতে সেনাবাহিনীর মেজর তাহসিন মাহমুদ সহ আরও 6 সেনা সদস্য ছিল। কারো লাশকেই চিহ্নিত করা যাচ্ছে না, কারণ প্রতিটি লাশ টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। দেশজুড়ে এই খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোলপাড় চলছে। সকলের মুখে মুখে এখন এই খবরই। কর্নেল ওসমান সহ সেনাবাহিনীর বাকি টিম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সড়কপথে দেরি হবে বিধায় হেলিকপ্টারে ওনারা রওনা হন। সেখানে যে মেজর রাশেদ এবং বাকি 4 সদস্যদের থেকে বিস্তারিত শুনলেন। তাদের ভাষ্যমতে গাড়ি 2টি পর পর রওনা হয়। প্রথম গাড়িতে আটক করা 6 জনকে নিয়ে ওনারা 5 জন রওনা হয়। আর পরের গাড়িতে সেনাবাহিনীর বাকি 7 সদস্য রওনা হয়, যেটাতে মেজর তাহসিন, লেফটেন্যান্ট কবির সহ বাকিরা ছিল। কিছু পথ পেরোতেই হঠাৎ ওদের গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। উনাদের গাড়ি অনেকটা এগিয়ে থাকায় উনাদের গাড়িতে ক্ষতি হয়নি, ওরা প্রাণে বেঁচে গিয়েছে। এইদিকে বোমা বিস্ফোরণ হতেই মেজর রাশেদ সহ বাকি 4 জন এইদিকে ছুটে এলো। সেই সুযোগে আটক করা 6 আসামি পালিয়ে গিয়েছে। কর্নেল ওসমান সবটা শুনে মাথা নিচু করে রাখলেন। 7 সেনা সদস্যর একজনও বেঁচে নেই। কারো হাত পা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে, কারো মুখ এমনভাবে পুড়েছে চেনার উপায় নেই। সবার এই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা দেখে যে কেউ ভয়ে পেয়ে যাবে। রাত তখন 11টা। রোদেলাকে আজ হসপিটালেই থাকতে হবে। সন্ধ্যার দিকেই নিহা, শান্ত চলে যেত, কিন্তু তাহসিনের কথা শুনে আর যায়নি। তবে তাহসিনের গাড়িতেই যে বোমা হামলা হয়েছে সেটা জানে না। নিহা আজ রাতটা হসপিটালেই থাকবে আর শান্ত রাতে তার বাসায় চলে যাবে। নিহা বাসায় কল দিয়ে জানিয়ে দিয়েছে আজ সে রোদেলার সাথে থাকবে। রোদেলার পাশে এখন নাজমা বেগম বসে আছেন। নিহা বাহিরে বসে আছে। সে রোদেলার সামনে আসতে পারছে না, কারণ নিহার কথা চেপে রাখার অভ্যাস নেই। দেখা যাবে রোদেলার সামনে গেলেই মুখ ফুলে তাহসিনের কথা বেরিয়ে গেল, তখন কি হবে? তাই সে বাহিরে বসে আছে। তাজউদ্দিন মাহমুদ এখনো কোনো খবর নিয়ে ফিরেননি। নাজমা বেগম বসে বসে দোয়া পড়ে যাচ্ছেন। রোদেলাকে এখনো কিছু জানানো হয়নি।
রোদেলা নাজমা বেগমের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মা তুমি কি কিছু নিয়ে চিন্তিত? নাজমা বেগমের টনক নড়ে উঠল। বলল, না তো। রোদেলা বলল, বাবাকে দেখছি না কেন? কোথায় গিয়েছে? তোমার বাবা আছেন? হয়তো কাছে পিঠে কোথাও আছেন। নিহা কোথায়? ও তো বাসায় যায়নি। নিহা বাহিরে বসে আছে। শান্তও বাহিরে। ওরা ভেতরে আসছেন না কেন? এমন সময় শান্ত ভেতরে এলো। হাতে তার খাবার। সে বাহিরে থেকে খাবার এনেছে। খাবারের প্যাকেটটা নিহার হাতে দিয়ে বলল সবাইকে বেড়ে দিতে। নাজমা বেগম নাকচ করলেন। তিনি এখন কিছুই খাবেন না। তাও নিহা জোর করে খাবার দিল। রোদেলার ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল। এখন ঘুম থেকে উঠেই কান্না করা শুরু করেছে। শান্ত ওকে কোলে নিয়ে বসে আছে। সবার মতিগতি রোদেলার কাছে ভালো ঠেকেছে না। সবাই তার থেকে কিছু লুকাচ্ছে, সেটা ভালো করে বুঝতে পারছে। কিন্তু কি লুকাচ্ছে সে বুঝতে পারছে না। রোদেলা নাজমা বেগমের উদ্দেশ্যে শুধালো, মা, উনি কখন আসবেন? নাজমা বেগমের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। গলা পাকিয়ে যেন কান্না আসছে। নাজমা বেগম কিছু বলার আগে শান্ত বলল, ভাইয়া আসবে তো, পথে আছে। খাবার পাতেই তাজউদ্দিন মাহমুদের ফোন এলো। নাজমা বেগম ফোন রিসিভ করতেই তাজউদ্দিন মাহমুদ কান্না করতে করতে বললেন, নাজমা, আমাদের ছেলে আর নেই। সে যে গাড়িতে ছিল ওই গাড়িতেই বোম ব্লাস্ট হয়েছে। কারো লাশই নাকি চেনা যাচ্ছে না। সবার লাশ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাহসিন আর ফিরে এলো না নাজমা। আমাদের ছেলে আমাদের কাছে ফিরে এলো না। নাজমা বেগম গগনবিদারী চিৎকার দিয়ে কান্না করে উঠলেন। নাজমা বেগমের কান্না শুনেই শান্ত আর নিহা বুঝে গিয়েছে। এইদিকে রোদেলা উতলা হয়ে গেল। বলল, আই মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? নাজমা বেগম খাবার রেখে রোদেলাকে এসে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটা আর নেই রে মা। আমি কাকে নিয়ে বাঁচব? আমার তাহসিন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। রোদেলা তোতলাতে তোতলাতে বলল, কি বলছো তুমি এসব? কি আবোলতাবোল বকছো? তোমার ছেলে নেই মানে কি? উনি তো ফিরছেন। তুমি বলেছ না উনি ফিরছেন। তাহলে এখন কেন এমনটা বলছো? নাজমা বেগম কান্নার জন্য কিছু বলতে পারছেন না। এইদিকে খবরটাতে শান্তর বুকটাও কেমন কেঁপে উঠল। আজ সন্তানের জন্ম হলো, সে একই দিনে প্রায় একই সময়ে বাবার মৃত্যুর খবর এলো। পৃথিবী এতটা নিষ্ঠুর কেন? নাজমা বেগম সমানে আহাজারি করে যাচ্ছেন। ওইদিকে নিহাও কান্না করছে। সে কান্না করতে করতে রোদেলাকে সবটা জানালো। রোদেলা পুরো ঘটনা শুনে কেমন স্তব্ধ হয়ে গেল। ঝড় আসার পূর্ব মুহূর্তে প্রকৃতিটা কেমন যেন ভয়ঙ্কর নীরব হয়ে যায়, ঠিক তেমনটাই যেন রোদেলা হয়ে গিয়েছে। রোদেলা হয়তো কান্না করতে চাইছে, কিন্তু তার ভেতর থেকে কান্না বেরোচ্ছে না। কান্না করতে যেন সে ভুলেই গেল। এই তো গতকালই তো মানুষটা তার থেকে দূরে গেল। যাওয়ার পূর্বে ভালোবাসার স্বীকারোক্তিটাও দিয়ে গেল। এমনকি কোথাও দিয়ে গিয়েছিল সে ফিরে আসবে। কত স্বপ্ন বুনেছিল না তারা। তাহলে এখন সবাই কেন বলছে তার মাহমুদ সাহেব আর নেই? মাহমুদ সাহেব কথা খেলাপ করার মানুষ তো নয়। তাহলে কেন এমনটা বলছে? মাহমুদ সাহেব তার পুত্রকে কোলে নিবে না। যারা জন্য গত 9টা মাস অপেক্ষা করেছিল তাকে ছুঁয়ে দেখবে না। ছেলেটা তার বাবার কোলে চড়ে বাবাকে দেখবে না। কি সব ভুলভাল কথা বলছে এরা। নিহা রোদেলাকে ধরে কান্না ভেজা গলায় বলল, রোদ, এভাবে চুপ হয়ে থেকো না। কান্না করে মনটা হালকা করো। ভাগ্যকে মেনে নাও। রোদেলা অনেকটা সময় চুপ করে থেকে বলল, মাহমুদ সাহেব ফিরবে। ঠিক ফিরবে। সে যে আমায় কথা দিয়েছে। সে আর যাই হোক ওয়াদা ভঙ্গ করার মানুষ না। সে ফিরবে। তোমরা দেখিও। রোদেলার কথা শুনে নাজমা বেগম আরো চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। এইদিকে শান্ত কি করবে বুঝে উঠতে পারছে না। পরিবেশটা মুহূর্তেই কেমন ভয়ঙ্কর হয়ে গিয়েছে। রোদেলার ছেলেও কান্না করে যাচ্ছে। তাহসিন তার কাছের কেউ না। অথচ এই কয়দিনে তাহসিন রোদেলা ওরা যেন শান্তর আপন হয়ে গিয়েছে। এই যে তাহসিনের মৃত্যুর খবর তাকেও পড়াচ্ছে। তারও ইচ্ছে করছে সবার কত কান্না করতে। কিন্তু সে তা পারছে না। কারণ সে যে পুরুষ মানুষ। পুরুষদের কাঁদতে নেই। শান্ত তাহসিনের ছেলের দিকে তাকালো। ছেলেটা বোধহয় বাবা হারানোর খবরটা টের পেয়ে গিয়েছে। আহারে কি করুণ ভাগ্য। আজ তার জন্ম হলো আর আজই তার বাবাকে হারালো। না তার বাবা তাকে দেখতে পেল আর না সে তার বাবাকে দেখতে পেল। প্রকৃতি এতটা নিষ্ঠুর কেন? 1 সপ্তাহ পর রোদেলাদের কাছে নোটিশ আসে কোয়ার্টার ছাড়ার জন্য। রোদেলা কোয়ার্টার ছাড়তে নারাজ। এইখানে তাহসিনের সাথে কত শত স্মৃতি জমে আছে। ভালো মুহূর্তগুলোর সাক্ষী আছে এই কোয়ার্টার। আর সেখানে কিনা এটা ছেড়ে দিতে হবে। আজ সন্ধ্যায় কর্নেল নিজে এলেন ওদের কোয়ার্টারে। ওদের সাথে দেখা করতে।
রোদেলাকে অনেক বুঝালেন এখানে থাকার নিয়ম নেই, আগামী 2 দিনের মধ্যে এই কোয়ার্টার ছেড়ে দিয়ে নিজেদের বাসায় চলে যেতে। আর তিনি রোদেলাকে আশ্বাস দেন রোদেলা যখন ইচ্ছে তখনই এই ক্যান্টনমেন্টে আসতে পারবে, এসে কিছুক্ষণের জন্য ঘুরে যেতে পারবে, কেউ বাধা দিবে না। কর্নেল নিজের কথা শেষ করে চলে যান। রোদেলা চুপচাপ বসে থাকে। নাজমা বেগম চোখের পানি কাপড়ের আঁচলে মুছে নিজের রুমে চলে যান। তাজউদ্দিন মাহমুদও চুপচাপ উঠে যান। এইদিকে রোদেলা চুপ করে বসে আছে। ঘরে তার ছেলে রুহান ঘুমাচ্ছে। তাহসিনের মৃত্যুর খবর যেদিন পেয়েছে সেদিন থেকেই রোদেলা একদম চুপচাপ হয়ে গিয়েছে। কারোর সাথেই তেমন কথা বলছে না, কারোর সামনে একটু কান্নাও করছে না, কেমন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। কেউ ওর সামনে কান্না করলেও কান্না করতে বারণ করে সে, কারণ তার মাহমুদ সাহেব ফিরে আসবে। কারোর সামনে কান্না না করলেও সে সবার অগোচরে ঠিকই কান্না করে। ওয়াশরুমে যে পানির কল ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে যাতে পানির আওয়াজে তার কান্নার আওয়াজ আর বাহিরে বের না হয়। কান্না শেষে চোখ মুখ ধুয়ে আবার বেরিয়ে আসে। নাজমা বেগম যখন তখনই কান্না করছেন। ছেলেকে হারিয়ে তাজউদ্দিন মাহমুদও ভেঙে পড়েছেন। ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। ছেলের লাশটুকুও দেখতে পেলেন না। এই খণ্ড গলিত লাশ খালি চোখে শনাক্ত করা কি সম্ভব? বাবা হয়ে নিজের সন্তানের এমন মৃত্যু কি করে মেনে নিবেন তিনি? ওদের এই বাসাটা কেমন যেন মৃত্যুপুরী হয়ে গিয়েছে। সবসময় নিস্তব্ধতায় ঘিরে থাকে। শুধু নিস্তব্ধতা ভাঙে তাহসিনের ছোট্ট বাচ্চাটার কান্না আওয়াজে। বাচ্চাটা তার বাবাকে দেখার সুযোগ অবধি পেল না। বাচ্চাটা এমন একদিনের জন্ম নিল যে দিনে কিনা তার বাবাকে চিরতরে হারানোর সংবাদ এলো। এটা যদি সে বড় হয়ে জানতে পারে তখন কেমন লাগবে? রোদেলাকে 2 দিন হসপিটালে রেখে তারপর বাসায় নিয়ে আসা হয়েছিল। নিহা ক্যান্টনমেন্টে এসে গতকাল দেখা করে গিয়েছে। বাবুর কাছে অনেকক্ষণ বসেছিল। অনেকটা সময় কাটিয়ে তারপর চলে গিয়েছে। রোদেলা বসে বসে এখন তাহসিনের কথাই ভাবছে। সে যে বিশ্বাস নিয়ে বসে আছে তার মাহমুদ সাহেব ফিরবে। এই যে আজ কর্নেল যখন এসেছেন তখন কলিং বেলের আওয়াজে রোদেলা ছুটতে গিয়ে দরজা খুলে দিয়েছে। ভেবেছে তার মাহমুদ সাহেব এসেছে। দরজার ওপাশে কর্নেলকে দেখে তার মন ছোট হয়ে গেল। এই তো মাঝে দিয়ে আর একটা দিন, তারপরই তো এই কোয়ার্টারটা একেবারে ছেড়ে দিতে হবে। রোদেলা বসে বসে সে চিন্তাই করছিল। ঘর থেকে ছেলে রুহানের কান্নার আওয়াজে সে কিঞ্চিত নড়ে উঠল। ইদানিং তার বেশ হ্যালুসিনেশন হচ্ছে। যখন তখন তাহসিনকে দেখতে পাচ্ছে। তারপর যখন বুঝে তাহসিন নেই তখন আবার বুকটা মুচড়ে উঠছে। ছেলের কান্নার আওয়াজ পেয়ে রোদেলা উঠে রুমে চলে গেল। ছেলেকে কোলে নিয়ে বলল, উঠে পড়েছ তুমি? আমার ছোট্ট সোনা পাখিটা উঠে পড়েছে। কান্না করছো কেন? তোমাকে না বলেছি কান্না করবে না? বাবার মতো সাহসী হবে। 10 দিনের ছোট্ট ছেলেটা কি আর মায়ের কথা বুঝে? তবুও মায়ের ঠোঁট নড়া দেখে সে মুখে আঙুল পুরে তাকিয়ে রইল। আঙুল চুষে হয়তো বুঝাতে চাইছে তার খিদে পেয়েছে। রোদেলার কি আর ওদিকে খেয়াল আছে? রোদেলা তো তার কথা বলতেই ব্যস্ত। রোদেলার ছলছল নয়নে তাকিয়ে বলল, তুই এমন একটা দিনে পৃথিবীতে এসেছিস যেদিনটি কিনা তোর বাবা হারিয়ে গেল। কেন তোকে এমন দিনেই আসতে হলো? সুখ নিয়ে এসেছিলি, অথচ দুঃখ হয়ে থেকে গেলি। কতটা দুর্ভাগা হলে নিজের জন্মদিনে বাবার মৃত্যুর সংবাদ শুনলি। তোর বাবা তোকে নিয়ে কতটা স্বপ্ন বুনেছিল জানিস? যেদিন সে জানতে পারল তার একটা অংশ আমার গর্ভে আছে সেদিন কতটাই না খুশি হয়েছিল। তোর নামটাও ঠিক করে রেখেছিল। কতটা গর্বের সাথে বুক ফুলিয়ে বলছিল, তাহসিন মাহমুদের ছেলের নাম হবে তাহজিব মাহমুদ রুহান। সম্পূর্ণ নামের অর্থ শিষ্ট, ভদ্র আর কোমল হৃদয়ের। তার নামের মাঝেই তার চরিত্র ফুটে উঠবে। যেদিন তোর নাম ঠিক করা হলো সেদিনও তোর বাবার উপর দিয়ে কত বড় একটা বিপদ বয়ে গেল। আর যেদিন তুই এলি সেদিন তোর বাবা চিরতরেই হারিয়ে গেল। তোর ভাগ্য এতটা খারাপ কেন বলতে পারিস? কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে দিল। রোদেলার কান্না দেখে ছোট্ট রুহানও কেঁদে ফেলল। রোদেলা রুহানের কান্না থামানোর চেষ্টা করল। এবার তার বোধ এসেছে ছেলের খিদে পেয়েছে। তাই সে ছেলেকে ফিডিং করালো। রুহানের পেট পুরলে এবার সে চুপচাপ শুয়ে থাকল। চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে আছে। আর ঠোঁট বাঁকা করে হাসছে। রোদেলা ছেলের হাসিমাখা ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। নাজমা বেগম রোদেলার রুমে এলেন। নাতিকে জাগনা পেয়ে কোলে তুলে নিলেন। শাশুড়িকে দেখে রোদেলা উঠে বসল। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে বসলেন। রোদেলা বলল, মা এতটা মন খারাপ করে থেকো না তো। তোমাকে তো বলেছি উনি ফিরে আসবেন। তাও কেন বুঝতে পারছো না? বাড়িটা কেন মৃত্যুপুরীর মতো বানিয়ে রেখেছ? নাজমা বেগম সে কথার জবাব দিলেন না।
তিনি ভালো করেই জানেন রোদেলার মনের অবস্থা ভালো না। নাজমা বেগম বললেন, আস্তে আস্তে সব গুছিয়ে নেমা, পরশু দিন আমরা আমাদের বাসায় চলে যাব। রোদেলা ছোট্ট করে বলল, আচ্ছা। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলেন। তাজউদ্দিন মাহমুদ রুমে আছেন। ছেলের শোকে সারাটা ক্ষণিক কাতর হয়ে থাকেন। নাতিকে তেমন করে সময় দেওয়া হয় না। যদি ওকে পেয়ে মানুষটা একটু হলেও ছেলের শোক কাটাতে পারে। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা উঠে চলে গেল বারান্দায়। বারান্দা দাঁড়িয়ে পদ্মবিলের জলাশয়ের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আর মাত্র একটা দিন, তারপরই এই ক্যান্টনমেন্ট থেকে বিদায়। সাথে বিদায় জানাতে হবে এই কোয়ার্টারটাকে। এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো আর ওই পদ্মবিল দেখা হবে না। আমাদের সকল স্মৃতি মুছে দিয়ে এই রুমে অন্য কেউ এসে শিফট হবে। হয়তো তাদের নৃত্য নতুন স্মৃতি যুক্ত হবে। তাদের স্মৃতির মাঝে আমাদের সকল স্মৃতি একে একে মুছে যাবে। থেমে, মাহমুদ সাহেব, এমনটা না হলে কি খুব বেশি ক্ষতি হতো? কত সুন্দর করে, কতটা যত্ন করে ভালোবেসে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম। একটা ঝড় এসে সবটা লন্ডভন্ড করে দিল। আমি তো আপনাকে বলেই ছিলাম, আপনি পাশে না থাকলে সামান্য একটা ঝড়ও আমাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুনলেন না তো? এবার বিশ্বাস হলো তো? আপনি নেই আজ 10টা দিন হলো। দেখুন না, আপনার সাথে সাথে আমার মুখের হাসিটুকুও মিলিয়ে গিয়েছে। নিয়ম করে নিজের যত্ন নেওয়া হয় না। রাতে ঘুমাতেও পারি না, কারণ আপনি যে নেই। কার বুকে মাথা রেখে ঘুমাবো আমি বলুন? কে হাত বাড়িয়ে দিয়ে বলবে, মাইমুন, বুকে আসো? ঘুম না এলে কে মাথায় হাত বুলিয়ে দিবে? আপনার মতো করে কে ভালোবাসবে? এখন আর আমাকে এত আদর করে মাইমুন বলে কেউ ডাকে না। এই ডাকটা যেন কত যুগ হয়েছে শুনিনি। কবে আবার দেখা পাবো আপনার? কবে এসে বললেন, মাইমুন আমি ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি? কবে আসবেন বলুন না? আপনি কি সত্যি ফিরবেন, নাকি আমি মনের মাঝে মিথ্যে আশা নিয়ে দিন গুনছি? আপনাকে ছাড়া আমি শেষ হয়ে যাচ্ছি। ফিরে আসুন না। আমার কথা শুনলে হয়তো সবাই ভাববে আমি পাগল, কারণ আমি মৃত মানুষের ফেরার অপেক্ষায় দিন গুনছি। কিন্তু সবাইকে কিভাবে বুঝাই আমার মনের মাঝে আপনি এখনো জীবিত আছেন, সারাটি জীবনই থাকবেন? থেমে, আমার ভাগ্যটা এমন কেন? আমি যাকেই ভালোবেসে একটু আঁকড়ে ধরে বাঁচতে চাই তাকেই হারিয়ে ফেলি। মাকে ভালোবেসে ছিলাম, মাও হারিয়ে গেল। মায়ের সাথে সাথে বাবাও হারিয়ে গেল, কারণ বাবা থেকেও যে নেই। তারপর আপনি এলেন আমার জীবনে, অঢেল সুখ আমার মাঝে বিলিয়ে দিলেন। আপনাকে পেয়ে সুখের রাজ্যে প্রবেশ করেছিলাম। আপনাকে ঘিরেই বাঁচতে চেয়েছিলাম। অথচ দেখেন, সময়ের বিবর্তনে আজ আপনাকেও হারিয়ে ফেললাম। আপনিও আমায় ছেড়ে চলে গেলেন। কেন এমন করেন আপনারা? জানেন না আপনাদের ছাড়া আমি পথহারা পথিক। আপনাদের ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, বুঝতে পারেন না? ফিরে আসুন প্লিজ, ফিরে আসুন। কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে ফেলল। বারান্দায় রেলিং ঘেঁষে বসে অঝরে কান্না করতে লাগল। রোদেলার কান্নার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে নাজমা বেগম ছুটে এলেন। এসে রোদেলাকে বুকে জড়িয়ে নিলেন। তিনিও কাঁদছেন। একটা মানুষের বিয়োগ ব্যথায় সকলে আজ দিশেহারা। সেই মানুষটা যে সকলের মনে কতটুকু জুড়ে ছিল সেটা তো শুধুমাত্র তারাই জানে। প্রিয় মানুষের বিয়োগ ব্যথা সহজে কাটিয়ে ওঠা যায় না। এই ব্যথা সারাটি জীবন তরপে তরপে বেড়ায়। সময়ের গতিতে চলতে লাগলো। নিশ্চুপে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। দেখতে দেখতে 8টি মাস পেরিয়ে গেল। গত হওয়া এই 8টি মাসে মাহমুদ পরিবারে আনন্দের দেখা মিলল না। রোদেলার কথা সত্যি হয়ে ফিরে এলো না তাহসিন। সবাই তার শোক কাটিয়ে উঠারই চেষ্টা করছে। তাহসিন আর রোদেলার ছেলে রুহানও একটু একটু করে বড় হচ্ছে। তাকে নিয়েই নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের দিন কাটে। তার বয়স এখন 8 মাস 10 দিন। নিজে নিজে এখন বসতে পারে। একটু একটু করে কথা বলারও চেষ্টা করে। রোদেলা তো সবসময় ওকে বাবা ডাকটাই শেখাতে চায়। সে চায় তার ছেলে যেন সর্বপ্রথম বাবাকেই ডাকে। ছেলেও মাশা আল্লাহ তার সাথে রেসপন্স করে। বাবা শব্দটা ভালো করে বলতে পারে না, বলে যে বাবা। অনেকটা সময় লাগায়। রোদেলা ছেলের মুখে বাবা ডাকার চেষ্টা শুনে খুবই খুশি হয়। রোদেলা এখনো আগের মতোই চুপচাপ থাকে। ছেলের সাথে সারাক্ষণ কথা বলতে থাকে। ছেলে বুঝে না, তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। এতেই রোদেলার প্রাণ জুড়ায়। ছেলের সাথে তার প্রতিটি গল্পই হয় তাহসিনকে নিয়ে। তাহসিন কি পছন্দ করত, কি করত না করত, সবটাই ছেলের সাথে বসে একা একা বকবক করতে থাকে। মাঝে মাঝে কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিনটি ছিল তার জন্য অসহ্য যন্ত্রণাদায়ক।
ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিন নিহা আর শান্ত আছে। আসার সময় নিহা রোদেলাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। তবে রোদেলা কাঁদে না। তার যেন কান্না করা বারণ। সে যেন নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফিরে ফিরে রোদেলা পিছু চায়। শেষবারের মতো নিজেদের রুমখান দেখে নেয়। এইখানেই একদিন এসেছিল মনের মাঝে লজ্জা, ভয় আর আনন্দ নিয়ে। তাহসিনের সাথে অনেক দিন পর দেখা হবে বিধায় কতটা আনন্দের সাথে লজ্জাও লেগেছিল। আর ভয় লেগেছিল তাহসিন যদি এখানে দেখে বকা দেয়। অথচ এমন কিছুই হয়নি। তাহসিন কত সুন্দর করেই না তাকে গ্রহণ করে নিয়েছে। এখানে তাদের কত সুন্দর মিষ্টি মধুর স্মৃতি জমেছিল। এক একটা দিন কতটাই না সুখের কাটছিল। সবটাই শেষ হয়ে গেল। ক্যান্টনমেন্ট ছেড়ে এসেছে 8 মাস হয়েছে। গত 8 মাসে একটিবারের জন্য আর ক্যান্টনমেন্টে যাওয়া হয়নি। যদিও বাসায় আসার 1 মাসের মাথায় রোদেলা যেতে চেয়েছিল। কিন্তু রোদেলার শ্বশুর শাশুড়ি যেতে দেয়নি। ওখানে গেলে মেয়েটা ভেঙে পড়বে, এর উপর রুহানও ছোট। তাই যেতে দেওয়া হয়নি। ক্যান্টনমেন্ট থেকে আসার এই 8 মাসে নিহার সাথে প্রায়ই কথা হয়। নিহা ভিডিও কল দিয়ে রুহানকে দেখে। রুহানও যেন এই কয়টা দিনে নিহাকে বেশ ভালোই চিনে ফেলেছে। নিহা কল দিলেই রুহান ফোনের এপাশ থেকে খিলখিল করে হাসবে। তার হাসি দিয়েই সবার মন জয় করে ফেলে। তার চেহারা আর হাসিটুকু তার বাবার মতোই হয়েছে, যার দরুন রোদেলার বুকটা ছটফট করে উঠে। তার বাবা তাকে দেখতে পেল না। এতটা দুর্ভাগ্য নিয়ে ছেলেটা জন্মিয়েছে। নিহা আর শান্তর সম্পর্কের এতদিনেও বদল ঘটেনি। এখনো বন্ধুত্বের সম্পর্কেই আছে। বেশ ভালোই কাটছিল। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নিহার অভিমান হয়, মনের মাঝে সূক্ষ্ম ব্যথা হয়। এতগুলো দিনেও সে শান্তর মনে জায়গা করে নিতে পারল না। নিহা অনেকটা অভিমান করেই প্রায় 1 সপ্তাহ ধরে শান্তর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। এইদিকে শান্ত মাঝে দিয়ে একদিন ফোন করেছিল। নিহা ফোন রিসিভ করেনি। এরপর শান্ত আর নিহাকে ফোনই করেনি। নিহা বুঝে ফেলেছে এ সম্পর্ক আর হওয়ার নয়। এতদিন নিহা ভেবে এসেছিল শান্ত হয়তো তাকে একটু হলেও ভালোবাসে। তাই তো সে হাল ছাড়েনি। কিন্তু এখন হাল না ছেড়ে উপায় নেই। নিহার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আগামীকাল এনগেজমেন্ট। নিহা তার ভাগ্যকে মেনে নিল। তার ভাগ্যে হয়তো শান্ত নামের পুরুষটি নেই। আজ 1 সপ্তাহ পর নিহা শান্তকে কল দিল আর বলল কলেজের সামনে যেন একটু আসে, কথা আছে। শান্ত জানালো সে আসবে। নিহা বিকেলের দিকে আসতে বলল। বিকেল হতেই রেডি হয়ে নিহা কলেজের সামনে গিয়ে শান্তর জন্য অপেক্ষা করল। শান্ত আসতে একটুখানি লেট করল। শান্ত আসতেই নিহা শান্তর দিকে মলিন চোখে তাকিয়ে রইল। তার মনের ভেতরে যেন সুনামি ঢেউ বয়ে যাচ্ছে, যে ঢেউ তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। শান্ত নিহার মলিন চোখের দিকে খেয়াল করল না। খেয়াল করলে হয়তো দেখতে পেত চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গিয়েছে। শান্ত পিঞ্চ মেরে বলল, এতদিনে মনে পড়ল? নিহা মলিন হেসে বলল, হু, আমার তো তাও মনে পড়েছে। কিন্তু আপনার তো মনে পড়েনি আমার কথা। এক্সামের প্যারায় ছিলাম তো তাই মনে করতে চাইনি। মনে করেই বাকি হবে। আমি তো আপনার বিশেষ কেউ নই, তাই না? শান্ত ভ্রু গুটিয়ে নিহার দিকে তাকালো। বলল, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? নিহা ডানে বামে মাথা নেড়ে বলল, ও কিছু না, এমনি। চলো কোথাও যেয়ে বসি। না, আমার বাসায় ফিরতে হবে। শান্ত বলল, সবেই তো এলে। হুম, একটা প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন? আপনাকে আমাদের বাসায় ইনভাইট করতে। কিসের ইনভাইট? নিহা নিচের দিকে তাকিয়ে বলল, আগামীকাল আমার এনগেজমেন্ট। আগামীকাল এনগেজমেন্ট হবে প্লাস বিয়ের ডেট ফিক্সড করে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বিয়েটা এত দ্রুত হতো না। ছেলে আবার বাহিরের দেশে থাকে তো, তাই তার চলে যেতে হবে। এরপর আমাকেও সেখানে নিয়ে যাবে। বিশাল ব্যাপার স্যাপার, তাই না? থেমে, যাই হোক, আপনি কিন্তু আগামীকাল আমাদের বাসায় অবশ্যই আসবেন। এরপর বিয়ের ডেট ফিক্সড হলে তখন বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিব। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আমি তো আপনার ফ্রেন্ড। ফ্রেন্ডের বিয়েতে না এলে খারাপ দেখাবে। আমিও কষ্ট পাবো। প্লিজ আসবেন কিন্তু। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিহা শান্তর দিকে তাকালো। একটু অপেক্ষা করলো। শান্ত হয়তোবা কিছু বলবে। হয়তোবা বলবে, নিহা আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করলে আমি তোমাকেই করব। কিন্তু না, তা বলল না। নিহাকে আশাহত করে শান্ত ম্লান হেসে বলল, কংগ্রাচুলেশনস। নিহার চোখ এবার ছলছল করে উঠল। মনের কোণে একটুখানি আশা নিয়ে এসেছিল। সে আশাটুকু শান্ত কেড়ে নিল। নিহা চোখের পানি লুকোনোর চেষ্টা করছে। আর এক মুহূর্ত এখানে থাকলে সে কান্না করে দিবে। সে শান্তর সামনে নিজের দুর্বলতা আর প্রকাশ করতে চায় না। নিহা ছোট্ট করে বলল, আসছি।
নিহা চলে গেল, পিছু ঘুরে তাকালো না। নিহা ভেবেছিল শান্ত যদি আজ এই মুহূর্তেও যদি একটাবার মুখ ফুটে বলতো, নিহা আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করো না। নিহা সত্যিই বিয়ে করত না, তার বাবাকে যে করেই হোক রাজি করাতো। কিন্তু যাকে ভালোবাসে সেই তো তাকে ভালোবাসে না। নিহা যাওয়ার পর শান্ত সিগারেট ধরালো, সিগারেট টেনে ধোয়া আকাশের দিকে ছাড়ল। মনের সুখে সে সিগারেট টানতে লাগলো। পরপর দুটো সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়িয়ে ফেলেছে। এখন 3 নম্বর সিগারেটটা ধরালো। বাসায় ফিরে নিহা নিজের রুমে দরজা আটকে অনেকক্ষণ কান্না করল। কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ল। বেশ অনেকক্ষণ ঘুমালো। ঘুম থেকে উঠে রোদেলাকে ফোন করল। আগামীকাল তার এনগেজমেন্ট। রোদেলা যেন যে করেই হোক আসে। রোদেলা প্রথমে ভেবেছিল শান্তর সাথেই এনগেজমেন্ট হচ্ছে, কিন্তু নিহার থেকে যখন শুনল অন্য কেউ তখন রোদেলার বেশ খারাপ লাগলো। কিন্তু নিহাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। সে এখন আর কাউকেই কোনো সান্ত্বনা দিতে পারে না। যে সারাটা খুনি নিজের ব্যথায় ব্যথিত হয়ে থাকে সে আবার অন্য কাউকে ব্যথা সারানোর সান্ত্বনা দিবে কি করে। রোদেলা নিহাকে জানালো সে আসবে। রোদেলার চট্টগ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখানে থেকে ক্যান্টনমেন্টে যাবে। এই 8 মাসে তো একটাবার যাওয়া হয়নি। এখন নিহার উছিলায় যাবে সে। নিহা আজ আর নিজের রুম থেকে বের হলো না। নিজের রুমেই সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল। রাত 10টা বাজতে নিহার ভাবি মারিয়া খাবার হাতে নিহার রুমে এলো। এসে দেখল নিহার রুম অন্ধকার করে আছে। ঘরের আলো জ্বালিয়ে বিছানার দিকে নজর যেতেই মারিয়া দেখল নিহা গুটিসুটি মেরে শুয়ে আছে। খাবার প্লেট সাইড টেবিলে রেখে মারিয়া নিহার পাশে যেয়ে বসে নিহার মাথায় হাত দিলে নিহা চোখ মেলল। নিহার চোখ ফুলে গিয়েছে, চোখ দুটি লাল হয়ে আছে। বুঝাই যাচ্ছে নিহা কান্না করেছে। নিহা তার ভাবিকে দেখে উঠে বসল। মারিয়া বলল, এত কষ্ট না পেয়ে আব্বুকে যেয়ে তোমার মনের কথা জানাও, নয়তো অনুমতি দাও আমি আর তোমার ভাই মিলে জানাই। নিহা নাকচ করল, বলল, কার কথা জানাতে বলছো ভাবি? যে কিনা আমাকে ভালোই বাসে না। আমার এনগেজমেন্টের কথা শুনে যে অভিনন্দন জানায়, তার কথা আমি বাবাকে বলতে যাব কোন মুখে? বিশ্বাস করো ভাবি, সে যদি রাজি থাকতো আমি বাবাকে যেভাবেই হোক রাজি করাতাম। মারিয়া ফোঁস করে শ্বাস ছাড়ল। তার বোন সমতুল্য ননদের আজে কোন অবস্থা। এই বাড়িতে মারিয়া এসেছে বছর 3 হবে। এই 3 বছরে নিহাকে সবসময় বেশ প্রসন্ন দেখেছে। হাসি খুশি চঞ্চল মেয়েটার এই অবস্থা দেখে মারিয়ারও ভালো লাগছে না। মারিয়া নিহাকে বলল, খাবার খেয়ে নাও, আগামীকাল সকাল সকাল আবার উঠতে হবে। খাবো না ভাবি, ভালো লাগছে না। ভালো না লাগলেও খেতে হবে নিহা, এতটা ভেঙে পড়ো না। মারিয়া ভাত মাখিয়ে নিহার মুখে তুলে দিল। নিহা ভাত মুখে দিয়েই ডুকরে কেঁদে উঠল। মারিয়া বলল, খাওয়া পাতে কাঁদতে নেই, মনকে শক্ত করো। পরের দিন দুপুরের দিকে রোদেলা চট্টগ্রামে নিহাদের বাসায় এসে পৌঁছায়। সে একাই এসেছে, তার শ্বশুর মশাইয়ের ছুটি নেই। শাশুড়ি মাকেও আনেনি, নয়তো যে তার ক্যান্টনমেন্টে যাওয়া হবে না। উনারা রোদেলাকে একা ছাড়তে প্রথমে রাজি হননি। রোদেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে। এতগুলো মাস পরে নিহার রোদেলাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে। রোদেলার কিছুটা স্বাস্থ্য হয়েছে। মা হয়েছে কিনা, মা হলে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে। মা ভাব আসে তাদের মাঝে। রোদেলার মাঝেও এসেছে। নিহার রুহানকে পেয়ে অনেকটা খুশি হয়েছে। রুহানকে হাত বাড়াতেই রুহান গাল ভরে হেসে নিহার কোলে চাপ দেয়। রুহানকে নিহার পরিবারের সকলেই খুব ভালোবাসে। আর রোদেলাকেও উনারা খুবই পছন্দ করেন। পাত্রপক্ষ আসতে আসতে 3টা বেজে গিয়েছে। এরপর খাওয়া দাওয়া সেরে বিয়ের ডেট ফিক্সড করা হলো। অতঃপর নিহাকে পাত্রপক্ষের সামনে নেওয়া হয়। নিহাকে আজ শাড়ি পরিয়ে আনা হয়েছে। এইদিকে নিহার যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। সে শেষ অবধি আশা রেখেছিল শান্ত ঠিক আসবে, কিন্তু না, শান্ত আসেনি। নিহাকে আংটি পরিয়ে দেওয়া হয়। নিহার হৃদয়টা যেন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে তো স্বপ্ন বুনেছিল শান্তর নামের পুরুষটার জন্য বউ সাজার, অথচ পরিস্থিতির চাপে আজ অন্য কারো বউ হওয়ার এক ধাপ পূর্ণ হয়ে গেল। অন্য পুরুষ তার হাত ছুঁয়ে অনামিকা আঙুলে আংটি পরিয়ে দিল। আজ থেকে সে অন্য কারো বাগদত্তা। নিহা আংটি পরিহিত অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ভেবেছিলাম শেষ সময়টাতে আপনি আসবেন, সবকিছু থামিয়ে দিবেন, কিন্তু আপনি এলেন না। অতঃপর আমি আজ অন্য কারো বাগদত্তা। 2 দিন পর অন্য কারো স্ত্রীও হয়ে যাব। যেহেতু আমি এখন অন্য কারো বাগদত্তা, সেহেতু বিয়েটা আমি তাকেই করব। আজকের পর যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়েও আমার সামনে এসে দাঁড়ান, তবুও আমি আপনাকে গ্রহণ করে নিব না। আপনাকে আমি ফিরিয়ে দেব, যেমনভাবে বারেবার আমাকে শূন্য হাতে ফিরতে হয়েছিল।
আমি আজ থেকে অন্য পুরুষের আমানত। আজ থেকে আপনাকে মনে করাও বারণ। কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার মনের মাঝেই থাকবেন। কারণ প্রথম ভালোবাসা যে ভুলা যায় না। আপনার নামটা আমার হৃদয়ের গোপনে এক অপ্রাপ্তির অধ্যায় হয়ে রয়ে যাবে আজীবন। মনে মনে কথাগুলো বলতে বলতেই নিহার চোখের কোণে অশ্রুরাবির জমালো। টলমলে চোখ নিয়ে হাতের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমার জীবনের একমাত্র প্রেমিক পুরুষ ছিলেন আপনি। আমার প্রণয়ের প্রথম পুরুষও আপনি ছিলেন, যাকে আমি নিঃশর্তভাবে মন উজাড় করে ভালোবেসেছিলাম। আমার পৃথিবীটা শুধুমাত্র আপনাকে ঘিরেই ছিল। আমার সকল সুখ, সকল স্বপ্ন আপনাকে নিয়েই বুনেছিলাম। অথচ দিন শেষে আমাকে ফিরতে হলো অপ্রাপ্তির শূন্যতা নিয়ে। নিষ্ঠুর নিয়তি আমাকে আপনার নামে করে দিল না। এই না পাওয়ার যন্ত্রণা, অপ্রাপ্তির দহন বুকে নিয়ে আমি কিভাবে বাঁচব? আমাকে ভালোবেসে আপনার কাছে রেখে দিলে খুব বেশি ক্ষতি হতো কি? পরের দিন রোদেলার রুহানকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলো। যদিও নিহাকে সাথে আনত, তবে নিহার মন খারাপ দেখে আনল না। কারণ রোদেলা জানে ক্যান্টনমেন্টে হেলে রোদেলারই মন খারাপ হয়ে যাবে। তখন নিহা কি করবে? নিহার তো তখন আরো খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোদেলা একটু একা ক্যান্টনমেন্টের সময় কাটাতে চায়। রোদেলা পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে চায়। সে চায় নাবি সময় কেউ এসে তাকে সান্ত্বনা দিক। তাই সাথে সে কাউকেই আনল না। ছোট্ট রুহানকে নিয়ে সে সকাল সকালই বেরিয়ে পড়েছে। তখন ঘড়িতে বাজে সবে 8টা। ছোট্ট রুহান গাড়িতে চড়তে পেরে যেন বেশ খুশি। সে খিলখিল করে হেসে সে খুশিরই জানান দিচ্ছে। এইদিকে রোদেলার মনটা বেশ ভার হয়ে আছে। কি করে নিজেকে সামলাবে? এতদিনে নিশ্চয়ই ওদের রুমে অন্য কেউ শিফট হয়েছে। তাদের সুন্দর স্মৃতিগুলো রুম থেকে মুছে গিয়েছে। তা ভেবেই রোদেলা দীর্ঘশ্বাস ফেলল। বেলা প্রায় 10টার দিকে শান্ত নিহাদের বাসায় হাজির হয়েছে। তখন নিহার বাবা নাজির সাহেব আর নিহার ভাই নাজমুল হলরুমে বসে চা খেতে খেতে নিহার বিয়ের কার্ড ছাপানোর আলোচনা করছিল। শান্তকে দেখে নিহার ভাই বসা থেকে উঠে দাঁড়ালো। নিহার ভাই শান্ত সম্পর্কে অবগত আছে। সবটাই মারিয়ার কাছ থেকে শুনেছে। সে মোটামুটি রাজি ছিল। কারণ বোন যে তার প্রাণ। বোনের জন্য সে সবই করতে পারে। আর সেও তো লাভ ম্যারেজ করেছে। তাই সে জানে ভালোবাসার মানুষটাকে হারানোর কথা উঠলে বুকে কতটা ব্যথা উঠে। সে তার বাবাকেও রাজি করাতো। কিন্তু নিহার ভালোবাসাটা একতরফা। তাই নাজমুল এটাতে এগোলো না। শান্ত এসে নিহার বাবাকে সালাম দিলেন। নিহার বাবা সালামের জবাব নিলেন। নিহার ভাই নাজমুল হেসে বলল, কেমন আছো শান্ত? শান্ত মলিন হেসে বলল, এই তো ভালো। শান্তর চেহারা কেমন ফ্যাকাশে লাগছে। মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। নাজমুল বলল, বসো। শান্ত চুপচাপ বসল। নাজমুল বলল, কিছু বলবে? শান্ত আশেপাশে তাকালো। মনে মনে সে নিহাকে খুঁজছে। আমতা আমতা করে বলল, আসলে হ্যাঁ। শান্ত কোনো ভনিতা ছাড়াই সরাসরি নিহার বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। নাজির সাহেবের ভ্রু গুটিয়ে এলো। শান্তর সাথে তো তার আবাদারের মতো এমন সম্পর্ক নেই। তাহলে ছেলেটা বলছেটা কি? তিনি জানতে চাইলেন। কিসের আবদার? আমি নিহাকে ভালোবাসি আঙ্কেল। ওকে আমি বিয়ে করতে চাই। নাজমুলের চোখ বড় হয়ে গেল। এই ছেলে এতদিন কি করেছিল? এখন এই সময়ে এসে এমন আবদার করছে কেন? আগে এলে নাজমুল নিশ্চয়ই হেল্প করতে পারত। কিন্তু এখন তো পরিবারের মান সম্মানের কথা উঠে আসে। এইদিকে শান্তর কথা শুনে নাজির সাহেবের মাথায় রাগ চেপে যায়। তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গর্জন করে বললেন, বেয়াদব ছেলে, তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে এসব বলার? বেরিয়ে যাও। নাজির সাহেবের গর্জনে পুরো হলো রুম কেঁপে উঠল। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে মারিয়া আর তার শাশুড়ি ছুটে এলো। শান্তকে দেখে মারিয়াও অবাক। এই ছেলে আজ কেন এলো? এনগেজমেন্টের আগের দিন রাতে মারিয়া শান্তকে ফোন করে বলেছে অবধি নিহা তাকে অনেক ভালোবাসে। এভাবে নিহাকে কষ্ট দিতে না। এনগেজমেন্ট হওয়ার আগে হলেও শান্ত যেন নিহার বাসায় এসে সবটা জানায়। কিন্তু তখন শান্ত তার সিদ্ধান্ত কিছুই জানায়নি। শুধুমাত্র নিহার হবু বরের খোঁজ খবর আর ছবিটা মারিয়ার কাছ থেকে নিয়েছে। শান্ত বলল, আঙ্কেল আমি কিন্তু ভালো ছেলে না। জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনাকে আমার ডিসিশনটা জানিয়েছি। এবার আপনি মানলেও নিহাকে আমি বিয়ে করব আর না মানলেও আমি বিয়ে করব। প্রয়োজনে নিহাকে তুলে নিয়ে বিয়ে করব। আমি নিহাকে ভালোবাসি। আমি কোনো কাপুরুষ নই যে নিজের ভালোবাসাকে অন্য পুরুষের নামে সঁপে দিব। এবার নাজমুলের রাগ উঠল। নাজমুল কঠোর কণ্ঠে বলল, এতদিন এই কথা মনে পড়েনি। এতদিন কোথায় ছিলে?
এতই যখন ভালোবাসো তোমার মানুষটা এখন অন্য কারো বাগদত্তা সেটা মাথায় নেই। ভাইয়া আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার এক্সাম চলছে ভাইয়া। ভেবেছি এক্সাম শেষ হওয়ার পর বাবাকে নিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো। কিন্তু নিহা হুট করেই এমন একটা খবর জানালো আমি কি করব বুঝে উঠতে পারলাম না। হাতে সময়ও ছিল না। আর গতকাল এলে অতিথিদের সামনে নিশ্চয়ই আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতো তাই না? আপনাদের কথা ভাবতে যেই আমার বউকে অন্য পুরুষ আংটি পরিয়ে দিল। শেষ কথাটা আফসোসের স্বরে বলল। শান্তর শেষ কথাটা শুনে মারিয়া ঠোঁট চেপে হাসল। মারিয়া দৌড়ে উপরে গেল নিহাকে খবর দিতে। নিহা জানেও না মারিয়া যে সেদিন শান্তর সাথে কথা বলেছে। নিহার বাবা শান্তকে ধমকে বললেন, স্টুপিড ছেলে, আমার মেয়েকে বউ বলার অধিকার দিলকে। চিন্তা করিয়েন না আঙ্কেল, কিছুক্ষণ পরই বিয়ে করে অধিকারের সাথে ওকে আমার সাথে নিয়ে যাব। বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাব তো, আমার বউকে নিয়েই যাব। নাজির সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন। নাজমুল তুমি কেন কিছু বলছো না? নাজমুল তার বাবাকে বলল, বাবা একটু শান্ত হও। কিসের শান্ত হব? কোথা থেকে কোন ছেলে এসে তোমার বোনকে বিয়ের করবে বলছে? তারপরও বলছো শান্ত হতে। শান্ত টিপ্পনি কেটে বলল, শান্ত তো আমি। আপনি কেন শান্ত হতে যাবেন আঙ্কেল? আর এই কোথাকার কোন ছেলেটাই কিছুক্ষণ পর আপনার ঘরের জামাই হয়ে যাবে। দেখলে তো কতটা বেয়াদব। এইদিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে আছেন। স্বামীর ভয় কোনো কথাই বলতে পারছেন না। দেখা যাবে শান্তকে ভালোভাবে কিছু একটা বলতে যাবে আর তার স্বামী ধমকে উঠবে। তখন তবুও এতক্ষণ চুপ করে থেকে এখন তিনি মোলায়েম কণ্ঠে শান্তকে বললেন, বাবা কেন পাগলামি করছো? নিহা তো তোমার বন্ধু তাই না? আর নিহার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। নিহার মায়ের কথা শুনে নিহার বাবা ধমকে উঠে বললেন, তুমি এত কোমল স্বরে ছেলেটার সাথে কথা বলছো কেন? শান্ত সেদিকে পাত্তা দিল না। সে নরম কণ্ঠে নিহার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি আমি সত্যিই নিহাকে ভালোবাসি। নিহা আমাকে সুন্দর একটা জীবন দান করেছে। ওর জন্যই আমি সকল বাজে কাজ থেকে দূরে সরে আসতে পেরেছি। ও আমাকে শিখিয়েছে কি করে মানুষকে সম্মান দিতে হয়, কি করে মানুষের ভালোবাসা আদায় করতে হয়। যেদিন থেকে এসব শিখলাম সেদিন থেকে ও আমার ভালো বন্ধু হয়ে গেল। ঠিক কবে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি বুঝে উঠতে পারিনি। আর যখন বুঝতে পারলাম তখন দেরি হয়ে গিয়েছে। নিহাকে জানানোর সুযোগটাও অবধি পেলাম না। প্লিজ আন্টি বুঝার চেষ্টা করুন। নিহাকে আমার খুবই প্রয়োজন, কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই। দোতলা থেকে নামতে নামতে নিহা কঠোর কণ্ঠে জবাবটা দিল। শান্ত সিঁড়ির দিকে তাকালে দেখতে পেল নিহা সিঁড়ি ভেঙে নামছে, তার পিছু মারিয়া নামছে। নিহা শান্তর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, কেন এসেছেন আপনি? তোমাকে বিয়ে করতে। কাটকাট গলায় জবাব দিল। নিহা বলল, কিন্তু আমি তো চাই না আপনাকে বিয়ে করতে। আমি এখন অন্য কারো বাগদত্তা, অন্য কারো আমানত। আমি তার আমানত খেয়ানত করতে পারি না নিশ্চয়। চলে যান আপনি। যাব তো, তোমাকে নিয়েই যাব। আমি যাব না আপনার সাথে। ভালোবাসো না আমায়? জানি না, জানা লাগবে না। বিয়ের পর জানলেই হবে। বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। শান্ত বলল, তুমি করবে, তোমার বাপও করবে। এই কথা শুনে নাজির সাহেব খুব করে কেসে উঠলেন। শান্ত বলল, না মানে তুমি করবে আর তোমার বাবা নিজ হাতে আমার হাতে তোমাকে তুলে দিবে? নাজির সাহেব বলে উঠলেন, মগের মুলুক নাকি? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। শান্ত আস্তে করে বলল, বিয়ে ঠিক হয়েছে মাইফুট। ওই শালা এখনো ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বলছে না কেন? শান্তর আস্তে বলা কথাটি নিহার কর্ণগোচর হয়ে গেল। তার ভ্রু কুঞ্চন হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় নিহার বাবাকে পাত্রপক্ষ কল দিল। আর জানালেন তারা এখানে ছেলে বিয়ে দিবে না, বিয়ে ভাঙার কথা বলে দিলেন। শান্ত খুশি মনে যে নাজির সাহেবের উদ্দেশ্যে বলল, এবার নিশ্চয়ই আপনার সমস্যা নেই আমাকে মেনে নিতে, রাইট? নাজির সাহেব বললেন, কখনো না। আমার মেয়েকে প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দিব, তবুও তোমার কাছে বিয়ে দেব না। নিহা শান্তর উদ্দেশ্যে বলল, আমিও আপনাকে বিয়ে করব না। শান্ত আস্তে করে বলল, বাপ বেটি দুইটাই হিটলারের হিটলার। শান্ত নাজমুল আর মারিয়ার উদ্দেশ্যে বলল, ভাইয়া ভাবে আপনারা প্লিজ উনাকে রাজি করান। আর নিহাকে আমি দেখছি। শান্ত হাত ধরে জোর করে নিহাকে উপরে নিয়ে গেল। এইদিকে নিহার বাবা নাজমুলকে বলল, ওকে আটকাও। নাজমুল বলল, বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আমার কথা শুনো প্লিজ বাবা, আমি রিকোয়েস্ট করছি। ছেলের কথায় তিনি সোফায় বসলেন। ওইদিকে শান্ত নিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি সমস্যা তোর?
ভাব বেড়ে গেছে। নিহার রাগে অভিমানে অন্যদিকে ফিরে রইল। যে কোনো সময়ই কান্না করে দিতে পারে। শান্ত বলল, এই আমার দিকে তাকা। তাকা বলছি। ক্ষুব্ধ বলতিস শান্ত ভাই ভালোবাসি। তাহলে এখন যখন আমি ভালোবাসা নিয়ে এলাম তখন কেন ফিরিয়ে দিচ্ছিস? নিহা এবার শান্তর দিকে তাকালো। শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাতের আঙুলের আংটিটা দেখিয়ে বলল, এতই যখন ভালোবাসেন তাহলে আমার হাতে অন্য পুরুষ রিং পরিয়ে গেল কেন? কেন অন্য পুরুষের বাগদত্তা হতে হলো? কান্না করে দিয়ে বলল, জানেন এই রিংটা পরার আগ অবধিও আমি আশা নিয়ে বসেছিলাম আপনি আসবেন, সবটা আটকে দিবেন। অথচ আমার ভাবনা ভুল হলো। হেরে গেলাম আমি, সাথে হেরে গেল আমার ভালোবাসাও। পরাজয় গ্রহণ করে অন্য কারো বাগদত্তা হয়ে গেলাম। শান্ত ধমকে উঠে বলল, আই একদম চুপ। কি তখন থেকে অন্য কারো বাগদত্তা বলছো? ভুলে গিয়েছো কিছুক্ষণ আগেই তোমার বিয়ে ভেঙে গিয়েছে। তুমি এখন আর অন্য কারো নয়, তুমি শুধুই আমার। কথাটা বলতে বলতে পকেট থেকে সেই রুমালটা বের করলো, যেটা কিনা কোনো একদিন নিহা তার হাতে পেঁচিয়ে দিয়েছে। নিহা সেই রুমালটা দেখে বলল, এটা আপনার কাছে? আপনি না এটা ফেলে দিয়েছিলেন? শান্ত ডানে বামে মাথা নাড়িয়ে বলল, উহু ফেলিনি, বরং যত্ন করে সবসময় এই রুমালটা নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে মিথ্যে কেন বলেছিলেন? কারণ রুমালটা তোমাকে ফেরত দিতে চাইছিলাম না। কেন? এই প্রথমবার কেউ আমাকে এত যত্ন করে আমার ক্ষত হাতের রুমালটা পেঁচিয়ে দিয়েছে। যেখানে শান্তর থেকে সবাই দূরে দূরে থাকত, শান্তর ক্ষত কেউ দেখত না, সেখানে প্রথমবারের মতো কোনো মেয়ে আমার ক্ষততে নিজে কষ্ট পেল। আমার কষ্ট কমাতে নিজের প্রিয় রুমালটা দিয়ে আমার হাতে পেঁচিয়ে দিতে দুবার ভাবল না। আবার বলল ডাক্তার দেখিয়ে নিতে যাতে ক্ষতটা সেরে যায়। আমার জন্য এতটা মায়া করলো তাই তার দেওয়া এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিলাম। আর তোমাকে বললে তুমি রুমালটা চাইতে আমি ফেরত দিতাম না। তুমি উল্টো পাল্টা ভেবে নিতে, ভাবতে আমি বোধহয় তোমাকে পছন্দ করি। কিন্তু সত্যি বলতে তখন এমন কিছুই জন্মায়নি। নিহা শান্তর দিকে কান্নাভেজা চোখে তাকিয়ে বলল, তাহলে কবে জন্মিয়েছে? যেদিন তুমি প্রথমবারের মতো আমার সামনে শাড়ি পরে এসেছিলে, ক্যান্টনমেন্টে ঘুরতে যাওয়ার দিনটি। সেদিনই তোমাকে আমার বেশ মনে ধরেছিল। এর আগে তোমাকে আমি বন্ধুর নজরেই দেখতাম, কিন্তু সেদিন বারবার চেয়েও আমি তোমার থেকে নজর সরাতে পারছিলাম না। সেদিনই ভালো লাগা কাজ করেছিল, আর ধীরে ধীরেই তা ভালোবাসায় রূপ নিয়েছে। তাহলে আমাকে জানালেন না কেন? জানানোর আগেই তো বিয়ের খবর নিয়ে আমার সামনে হাজির হয়েছিলে। তাহলে আটকালেন না কেন? আটকিয়ে তখন কি হতো? পরিস্থিতি সামাল দিতে পারতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল হুট করে ওই খবরটা পেয়ে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কি করব না করব কিচ্ছু মাথায় আসছিল না। গতকালও তো আসেননি। গতকাল তো ওই ছেলের সকল খোঁজ খবর বের করতেই ব্যস্ত ছিলাম। ইনফরমেশন পেয়ে কি করলেন? বিয়ে ভেঙে দিলেন। শান্ত মাথা চুলকালো, বলল, হ্যাঁ। যা ভয় দেখিয়েছি না মনে হয় না এরপর থেকে সহজে বিয়ের পাত্রী দেখতে নামবে। থেমে বলল, যাই হোক আর কোনো প্রশ্ন নয়, রাজি হয়ে যাও। বিয়ে করতে এসেছি তোমায়। এখনো কি রাজি হবে না? নিহা বলল, না। যতটা কষ্ট দিয়েছেন আমাকে তার এক ভাগ কষ্ট আপনাকে অনুভব করাই আগে, তারপর ভাবা যাবে। আসছে আমাকে কষ্ট অনুভব করাতে হো। রাজি হলে হন, না হলে নাই। তোকে আমি আজই বিয়ে করব। থ্রেট দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। তোর কোনো সমস্যা? তুই তুকারি করছেন কেন? তুই না আমার বন্ধু। বন্ধুকে তুই তুকারি করব না তো কি করব? আর বয়সেও তো ছোট। নিহার ভ্রু গুটিয়ে তাকিয়ে রইল। শান্ত নিহার দিকে এগিয়ে নিজেদের মাঝের দূরত্ব গুছিয়ে নিল। এরপর নিহার দিকে তাকিয়ে ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি নিহা। তুমি সত্যি প্রমাণ করে দিলে ভালোবাসা সঠিক হলে পূর্ণতা নিশ্চিত। রোদেলা নিহাদের বাসা থেকে বের হওয়ার সময়ই কর্নেল ওসমানের সাথে ফোনে যোগাযোগ করে এসেছে, যাতে ক্যান্টনমেন্টের ভেতরে আসতে সমস্যা না হয়। তিনি আগে থেকেই অনুমতির ব্যবস্থা করে রেখেছেন, তাই রোদেলারও ভেতরে আসতে সমস্যা হলো না। রোদেলা এসে ঘুরে ঘুরে ক্যান্টনমেন্টটা দেখছে। তার চোখ ঝাপসা হয়ে আসছে, বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। রোদেলা হেঁটে হেঁটে ওদের কোয়ার্টারটার কাছে এলো। সিঁড়ি ভেঙে উপরেও চলে এসেছে। রুমটা এখন তালাবদ্ধ আছে তাই ভেতরে ঢুকতে পারল না। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রুহানকে বলল, দেখেছো বাবা, এই রুমটাতে আমি আর তোমার বাবা থাকতাম। তোমাকেও নিয়েও থাকার কথা ছিল, কিন্তু সে ভাগ্য তো আর হলো না। কথাটা বলে রোদেলার বুক ফুলে দীর্ঘ একটা শ্বাস বের হয়ে এলো।
তালাবন্ধ দরজাটার দিকে কিছু পল চেয়ে থেকে নেমে এলো। অতপর পদ্মবিলের সে জলাশয়টার কাছে গেল। সেখানে যে ছেলেকে নিয়ে বসল আর পুরনো স্মৃতিতে ডুব দিতে লাগল। এখানেই সে প্রথমবারের মতো তাহসিনকে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছিল। এই স্থানটাতেই দাঁড়িয়ে বলেছিল, শুনছেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। এই জায়গাটি তাদের কত মধুময় স্মৃতির সাক্ষী আছে। কত শত সময় যে এইখানটাতে কেটেছে, কত ভালো মুহূর্ত যে এই জায়গাটাতে কেটেছে তা বলার বাহিরে। আজ সবই স্মৃতি। শান্ত নিহাকে নিয়ে উপরে যাওয়ার পর নাজমুল তার বাবাকে বলল, বাবা, শান্তকে মেনে নাও না। দেখো, শান্তকে নিহা ভালোবাসে। তোমার উচিত নিহার ভালোবাসাকে সম্মান জানানোর। নাজির সাহেব বললেন, কিসের সম্মান? হ্যাঁ, এই বখাটে বেয়াদব ছেলেটাকে আমি কিছুতেই মেনে নিব না। তার উপর এই ছেলে বেকার। মারিয়া বলল, বাবা, শান্ত ভাইয়া তো এখনো স্টুডেন্ট। পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই তিনি কাজ করবেন। অতদিনে আমার মেয়ে কি করে থাকবে? আমার মেয়ের খরচ বহন করার ক্ষমতা ওই ছেলের আছে নাকি খুব? আর ওই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানি না। আচার আচরণ দেখে তো মনে হয় বস্তির কোথাও থাকে। ওই ছেলের সাথে কিছুতেই আমার মেয়েকে বিয়ে দিব না। এটাই শেষ কথা। নাজমুল বাবার সামনে হাঁটু মুড়ে বসে সযত্নে বাবার হাতটা নিজের দুহাতের ভাঁজে নিল। অতঃপর মোলায়েম কণ্ঠে বলল, বাবা, তোমার মনে আছে ছোটবেলায় যখন আমরা দুই ভাই বোন কোনো খেলনার জন্য বায়না ধরতাম, তখন তুমি ওই খেলনাটা আমাদের সামনে এনে হাজির করতে, যাতে ওই খেলনা না পাওয়ার জন্য আমাদের মনে আক্ষেপ তৈরি না হয়। শুধুই কি খেলনা, ছোট থেকে এই বয়স অবধি যখন যেটা চেয়েছি সেটাই তুমি আমাদেরকে দিয়েছে, যেন আমরা না পাওয়ার দহনে আক্ষেপ না করি। আমাদের কষ্ট তুমি সহ্য করতে পারো না। আচ্ছা বাবা, তুমি বলো, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তো তাকে পাওয়ার আশায় স্বপ্ন বুনি, আর যখন বুঝতে পারি তাকে পাওয়া হবে না, তখন বুকের মাঝে হারানোর যে ব্যথাটা উঠে না, সেটা ওই খেলনা বলো আর যাই বলো ওইগুলা থেকে হাজার গুণ বেশি কষ্টদায়ক হয়। খেলনা না পাওয়া সামান্য কষ্টই সহ্য করতে পারবেন না বলে বায়না করা সবকিছু সামনে এনে দিতে। তাহলে এখন ভালোবাসার মানুষটাকে নিজের করে না পাওয়া তো তার থেকেও বেশি কষ্টের। সে কষ্ট কি করে সহ্য করবে? বলো না বাবা। থেমে, বাবা, তোমার মনে আছে আমি যখন মারিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম তখন কিন্তু আমিও বেকার ছিলাম। মারিয়ার বাবা যখন বেকার ছেলের হাতে মেয়েকে দিতে নারাজ ছিলেন তখন তুমি কত সুন্দর করেই না উনাকে বুঝিয়ে রাজি করিয়েছ। আর আজ দেখো আমি কত ভালো একটা জব করি। এই বেকারত্বের জন্য যদি প্রিয় মানুষটাকে হারাতে হয় তবে এই কষ্ট সারা জীবন তরপে বেড়ায়। বাবা, আমি কষ্ট পাবো ভেবে তুমি নিজে মারিয়ার বাবার সাথে কথা বলে আমাদের দুইজনের বিয়ে দিয়েছ। তাহলে আমার বোনটাও তো সেই একই কষ্ট পাবে, বরং আমার বোনটা আরো বেশি পাবে। আমি কষ্ট সহ্য করার ক্ষমতা রাখলেও সে কিন্তু তা পারে না। সে অল্পতেই ভেঙে পড়ে, সেটা তো তুমি জানো। তাহলে তার কষ্ট কি করে সহ্য করবে? বাবা, মেনে নাও না। সম্পর্ক কি আর এত কিছু ভেবে হয়? আর আমার বিশ্বাস শান্ত যেমনই হোক না কেন নিহাকে সে যথেষ্ট ভালো রাখবে। সে ছেলে এতটা সাহসের সাথে সকলের সামনে এসে বুক ফুলিয়ে নিজের ভালোবাসার কথা জানাতে পারে, সে ছেলে আর যাই করুক ঠকানোর ব্যক্তি না। এভাবে অনেক বুঝিয়ে নাজমুল তার বাবাকে রাজি করিয়ে ফেলে। নাজমুলের বাবা শান্তর পরিবারের সাথে কথা বলতে চান। শান্ত আর নিহাকে হলরুমে ডেকে আনা হলো। নাজমুল বলল, শান্ত, তোমার বাবার ফোন নম্বরটা দাও, আমার বাবা তোমাদের ব্যাপারে কথা বলবেন। শান্ত বলল, আমার বাবা আসছেন। আমি একটু আগেই ফোন করে বলেছি কাজী নিয়ে আসতে। তিনি এই তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। নাজির সাহেব বললেন, কাজী নিয়ে আসছে মানে? শান্ত লাজুক হেসে বলল, কাজীকে কেন আনা হয়? বিয়ে পড়াতে আসছেন। বলেছি না আমি আমার বউকে সাথে নিয়েই ফিরব। নাজির সাহেব বললেন, তুমি বললেই হবে নাকি? আমার মেয়েকে আমি এভাবে বিয়ে দেব না। আমার অনেক রিলেটিভ আছে, সবাইকে দাওয়াত করে ধুমধাম আয়োজনে বিয়ে দেব। কিন্তু শ্বশুর আব্বু আমি তো এভাবে এখন বিয়ে করব না। কাজী আসবেন, বিয়ে পড়াবেন, এরপর আমি আমার বউকে সাথে নিয়ে যাব। আপনাকে বিশ্বাস নেই? দেখা যাবে আমার বউকে রেখে যাব, আপনি সে সুযোগে অন্য কারোর সাথে আমার বউকে বিয়ে দিয়ে দিবেন। সে রিস্ক আমি নেব না। সচেতন স্বামী কিনা? নাজির সাহেব খিটমিট করে নাজমুলের উদ্দেশ্যে বললেন। নাজমুল, এই ছেলে এসব কি বলছে? এই ছেলের মুখে লাগাম লাগাতে বলো। শান্ত বলল, আমি কি গরু নাকি যে মুখে লাগাম লাগাবো? খিটমিট করলেন, তবে কিছু বললেন না। শান্ত বলল, আমি চাচ্ছি না এখন বিয়ের কোনো অনুষ্ঠান করতে, কারণ এখন ধুমধাম করে অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই আমার।
আর চাচ্ছি না বাবার টাকায় এত ধুমধাম করে অনুষ্ঠান করতে। কারণ বাবার টাকায় ফুটানি দেখানোর মতো ছেলে আমি না। যখন আমি প্রতিষ্ঠা হব তখন না হয় অনুষ্ঠান করব। তাই এখন ঘরোয়াভাবেই বিয়ে করতে চাই। এতে নিহার কোনো আপত্তি নেই। আর আশা করি আপনাদেরও কোনো আপত্তি থাকবে না। নাজমুল নাজির সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা রাজি হয়ে যাও। ওরা যেহেতু এভাবে চাইছে তাহলে এভাবেই বিয়েটা হোক। নাজির সাহেব নিঃশব্দে মাথা নাড়লেন। এইদিকে নিহা, মারিয়া আর নিহার মা চুপচাপ দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলেন। কিছুক্ষণের মধ্যেই শান্তর বাবা কাজীকে নিয়ে হাজির হন। শান্তর বাবাকে দেখে নাজির সাহেবের মুখ হা হয়ে যায়। শান্তর বাবা একজন সুনামধন্য ব্যবসায়ী। সেই সুবাদে নাজির সাহেব খুব ভালো করেই চিনেন। এমন একজন ব্যক্তির ঘরে এমন বেপরোয়া পুত্র কিভাবে হয়েছে তা ভেবেই কপালে হাত। নাজির সাহেব এতক্ষণ মন থেকে নারাজ থাকলেও শান্তর বাবাকে দেখে এবার মন থেকে খুশি। শান্তর বাবা বেশ ভালো মানুষ। নিহা নিশ্চয়ই খুব ভালো থাকবে। এবার তিনি নিশ্চিন্ত। প্রায় অনেকটা সময় রোদেলা পদ্মবিলের বাঁধানো ঘাটের সময় কাটিয়েছে। অতঃপর রুহানকে নিয়ে উঠে চলে এসেছে। তার এখন ফিরতে হবে। ফেরার আগে কর্নেলের সাথে একবার দেখা করে যাবে। অনেকটা সময় হয়েছে এখানে এসেছে। রোদেলা শেষবারের মতো কোয়ার্টারের বিল্ডিংটার দোতলায় চোখ বুলালো। আবার কবে আসা হবে জানা নেই। আর কেনই বা আসবে? তার মাহমুদ সাহেব তো নেই। সে তো ফিরে এলো না। তাহলে কার জন্যই বা আসবে? রোদেলা অনেকটা অন্যমনস্ক হয়েই হাঁটছিল। কোলে ছোট্ট রুহান। অন্যমনস্ক থাকায় এলোমেলোভাবে পা ফেলছিল, যার দরুন হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সে নিজেকে সামলে নিল। হঠাৎ ঝাঁকি খেয়ে ছোট্ট রুহান কেঁদে উঠল। রুহানকে রোদেলা শক্ত করে বুকে চেপে ধরল। আর একটু হলেই সে রুহানকে নিয়ে পড়ে যেত। ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছে। রোদেলা রুহানের কপালে গালে চুমু দিয়ে রুহানের কান্না থামানোর চেষ্টা করল। এমন সময়েই পাশ থেকে গমগমে স্বরের একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। হেই, বি কেয়ারফুল। ওয়াচ ইউর স্টেপ। হোল্ডিং অ্যা বেবি বয় নিডস এক্সট্রা অ্যাটেনশন। কথাটি বলেই লোকটা গটগট পায়ে হেঁটে চলে যাচ্ছিল। এইদিকে লোকটার কণ্ঠ শুনে রোদেলার বুকটা ধক করে উঠল। এই কণ্ঠ যে তার খুবই পরিচিত। এই কণ্ঠের মালিক যে তার কাছের মানুষটার। রোদেলা চোখ তুলে লোকটার দিকে তাকালো। লোকটা ততক্ষণে বড় বড় পা ফেলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। লোকটার মাথায় ক্যাপ, মুখ মাস্কে ঢাকা, চোখ ঢাকা রোদ চশমায়, গায়ে ব্ল্যাক জ্যাকেট পরিহিত। রোদেলা অবাক পানে লোকটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুহানের কান্নার আওয়াজে তার ধ্যান ভাঙল। রোদেলা রুহানকে ফের শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার বুক এখনো ধক ধক করছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে তাহসিন তাকে ধমকের সাথে কথাগুলো বলেছে। কিন্তু তার ভাবনা যে ভুল। সারাটাক্ষণ তাহসিনকে নিয়ে ভাবতে ভাবতে এখন যার না তার কণ্ঠই তাহসিনের মতো থেকে। এই যেমন এখন ঠেকল। কিন্তু এটা তো সত্য নয়। কারণ তাহসিন হলে নিশ্চয়ই তার পাশ কাটিয়ে না যেয়ে তাকে জড়িয়ে নিত। তার ছেলেকে দেখতে পেয়ে আনন্দে আটখানা হতো। কিন্তু কই, তা তো হলো না। লোকটা তো গটগট পায়ে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস ছেড়ে কর্নেল ওসমানের কেবিনের দিকে পা বাড়ালো। রুমের সামনে যে নক করতেই কর্নেল ভেতরে আসার পারমিশন দেন। রোদেলা ভেতরে ঢুকে কর্নেলকে সালাম দিয়ে সামনে তাকাতেই অবাক হলো। কারণ কিছুক্ষণ আগের সে লোকটা এখানেও। সে কর্নেল ওসমানের কেবিনে বসে আছে। এইদিকে রোদেলাকে দেখে কর্নেল শুধালেন, কেমন আছো মা? রোদেলা মলিন হেসে বলল, ভালো আছি স্যার। আপনি ভালো তো? হ্যাঁ ভালো। কর্নেল ওসমান রোদেলার সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলতে লাগলো। এইদিকে ছোট্ট রুহান রোদেলার কোলে থেকে মুখে আঙুল পুরে অনবরত বাবা বাবা করছে। নতুন নতুন সে কথা বলা শিখেছে কিনা। কর্নেল হেসে রোদেলার উদ্দেশ্যে বললেন, ছেলে তো মাশা আল্লাহ বাবাকে ডাকা শিখে গিয়েছে। রোদেলা মলিন হেসে বলল, কিন্তু তার বাবা তো ছেলের ডাক শুনল না স্যার। ছেলেটা বাবাকে ডাকা শিখল অথচ বাবার আদরটুকু পেল না। কর্নেল বললেন, মা মন খারাপ করো না। মনে রাখবে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। রোদেলা পাল্টা প্রশ্ন ছুড়ল। বলল, কিন্তু ওর বাবাকে হারানোর মাঝে কোন ভালোটাই বা লুকিয়ে ছিল স্যার? কর্নেল কিছু বললেন না। রোদেলার ফোন আসে। মারিয়া ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করলেই মারিয়া জানালো জলদি বাড়িতে ফিরতে নিহার বিয়ে হয়ে যাচ্ছে। রোদেলা বাসায় ফিরলে সবটা জানাবে। রোদেলা জানালো সে এখনই ফিরছে। কর্নেল থেকে বিদায় নিয়ে রোদেলা বের হয়ে এলো। তবে বের হওয়ার আগে রোদেলা একবার লোকটার দিকে তাকালো। লোকটা বসে বসে ফোনে কি যেন করছে। রোদেলা এখন পুরোই শিওর হয়ে গেল লোকটা আর যাই হোক তার মাহমুদ সাহেব নয়। কারণ মাহমুদ সাহেব হলে এভাবে পিঠ ঘুরিয়ে বসে থাকতো না। রোদেলা চলে এলো।
ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল। নিহার বিয়ে হয়ে যাচ্ছে মানে কি? ওইদিকে আবার কি ঘটল? রোদেলা এসে দেখল নিহার লাল টুকটুকে বউ সেজে বসে আছে। হলরুম দিয়ে টুকতেই সফেদ পাঞ্জাবি পরা শান্তকে দেখে সে কিছুটা আঁচ করতে পারল। অতঃপর নিহার রুমে এসে দেখে মারিয়া নিহাকে বউ সাজাচ্ছে। লাল শাড়িতে নিহাকে বেশ সুন্দর লাগছে। রোদেলা আসতেই নিহার রোদেলাকে চাপতে ধরল। নিহার চোখে অশ্রু টলমল করছে। করবে নাই না কেন? সে যে এতটা কষ্টের পর তার ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে। রোদেলাকে মারিয়ার সবটুকু ঘটনা বলল। রোদেলা জেনে খুবই খুশি হয়েছে। এইদিকে ছোট্ট রুহান নিহার দিকে অ্যাব অ্যাব করে তাকিয়ে আছে। নিহাকে হয়তোবা এমন করে সাজে দেখে সে বোঝার চেষ্টা করছে। নিহা হাত বাড়ালেই মিষ্টি একটা হাসি দিয়ে নিহার কোলে চলে গেল। খুব সাধারণ ঘরোয়াভাবেই নিহার বিয়েটা হচ্ছে। নিহার খুব কাছের আত্মীয় যেমন ওর ফুপু মামাদের দাওয়াত করা হলো। ওইদিকে শান্তর চাচা মামারাও এলেন। সবাই উপস্থিত হলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে শেষে খাওয়ার দাওয়ার আয়োজন করা হলো। আজই নিহাকে শান্তদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পূর্বে নিহা তার মা, বাবা, ভাই, ভাবিকে জড়িয়ে ধরে কান্না করল। রোদেলাকে জড়িয়ে ধরেও অনেকটা সময় কান্না করল। বিদায় দিতে দিতে বিকেল হলো। শান্তদের বাসা নিহাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, 10 মিনিটের পথ। গাড়ি যেয়ে শান্তদের প্রাসাদের মতো বিশাল বাড়ির সামনে থামল। গাড়ি থেকে নেমে নিহার চোখ পুরো কপালে। শান্তদের বাড়িটি পুরো রাজপ্রাসাদের মতো বড়। বিশাল গেটের সামনে দুই দিকে 2 দারোয়ান পাহারা দেয় বাড়ি। একপাশে গাড়ির রাখার গ্যারেজও আছে। অথচ শান্ত যে এতটা ধনী পরিবার থেকে বিলং করে সেটা কখনোই তার আচরণ দেখে বোঝার উপায় নেই। একদম সাধারণের মতো থাকে। নিহা গাড়ি থেকে নেমে যখন শান্তদের বাসার দিকে তাকিয়ে ছিল ঠিক তখনই শান্ত তার পাশে এসে দাঁড়ালো। নিহা শান্তর দিকে তাকালে শান্ত মুচকি হেসে নুয়ে নিহাকে পাজাকলে নিয়ে হাঁটা দিল। নিহার চোখ ছানাবড়া হয়ে গেল। লোকটার কি একটু লজ্জা লাগে না? পিছনেই তার বাবা, চাচা, মামা আছেন। শান্ত সেদিকে পরোয়াও করল না। নিহাকে নিয়ে হলরুমে এনে সোফায় বসালো। ওর চাচি, মামি শরবত আর নানা পদের মিষ্টি হাতে নিয়ে এগিয়ে এলো। নতুন বউ আর বরকে মিষ্টি শরবত খাইয়ে দিল। নতুন বউ দেখতে আশেপাশের মানুষ ভিড় জমালো। শান্ত এতে কিছুটা বিরক্ত হলো বটে। কোথায় সে একটু বউয়ের সাথে আলাদাভাবে সময় কাটাবে তা না এই মানুষগুলোর এখনই উদয় হলো। শান্ত বিরক্তি চেপে গেল। সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। লম্বা একটা শাওয়ার দিয়ে ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়ালো। সারাটা দিনটাই ঝামেলায়। এখন একটু নিশ্চিন্ত। গত 2 রাত চিন্তায় তার যেন ঘুমই হয়নি। যেদিন নিহার তাকে জানালো এনগেজমেন্ট সেদিন রাতেই মারিয়ার থেকে ওই পাত্রের সব ডিটেলস বের করলো। এরপরের দিন বিকেলে সেই পাত্রপক্ষের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এলো। যেহেতু পাত্রের বাবা শান্তকে বখাটে গুন্ডা হিসেবে চিনে তাই ওর সাথে ঝামেলা বাড়ালো না। বিয়ে ভেঙে দিতে রাজি হলো। এরপর শান্ত বাসায় এসে তার বাবাকে জানালো সে বিয়ে করবে। হুট করে শান্তর এমন সিদ্ধান্তে সবাই অবাকই হলো। তবে বাধা দিল না মেনেই নিল। শান্ত রাতেই প্ল্যান সাজালো সে আগে নিহার বাড়িতে যাবে, সবাইকে রাজি করাবে। এরপর রাজি হলে তার বাবাকে বলবে কাজীকে নিয়ে যেতে। আর যদি রাজি না হয় তবে তুলে নিয়ে এনে বিয়ে করবে। সবটা ঠিকঠাক মতো হবে তো? সেটা ভেবেই নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছে। শান্তর দাদিমা এসে নিহার পাশে বসলেন। বৃদ্ধা অনেকটা অসুস্থই বটে। এই অসুস্থ শরীর নিয়েই হলরুমে ছুটে এলেন নাতবউকে দেখবে বলে। তিনি নিহার চিবুক ধরে বললেন, মাশা আল্লাহ, আমার নাতির পছন্দ আছে। কেমন পুতুলের লাহান বউ বিয়া কইরা নিয়ে আইছে। বৃদ্ধার কথা শুনে নিহার লাজুক হাসল। বৃদ্ধা ফের বললেন, সুন্নাত বউ আমার নাতি কিন্তু একেবারে খাঁটি মানুষ। মনটা বেশ ভালো। ভাগ্য করে নাতিরে পাইছস। ওর মন মতো চলিস বোন। 2 জন মানাই গুছাই খুব ভালো থাকিস। আমার নাতি ছোটকালে মারে হারাইছে। এরপর থিকা নাতিরে দেখি নাই হাসতে খেলতে। কিন্তু তুই যখন এলি তখন আমার নাতির মুখে চাঁদের হাসি দেখছি। 2 জন খুব ভালো থাকবি, দোয়া কইরা দিলাম। শান্তর চাচি এসে নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বললেন, আমাদের শান্তটা কিন্তু মিষ্টি একটা বউ নিয়ে এসেছে। একদম চাঁদের মতো সুন্দর দেখতে। তাই না মা? হ, দেখতে হইব না। নাতিটা কার হো? শান্তর চাচি হাসলেন। শান্তর বাবা নিহার উদ্দেশ্যে বললেন, মা তোমার যখন যেটা প্রয়োজন হবে সেটা আমাদেরকে জানাবে। আমরা আছি তো, কোনো সংকোচ করবে না। আমরা তোমার আপন মানুষই। নিহা মাথা নাড়ল। সত্যিই তার বড় ভাগ্য এমন একটা পরিবার পেয়েছে। শান্তর চাচাতো বোন এসে বলল, আমি ভাবিকে ফ্রেশ হতে নিয়ে যাচ্ছি।
এই ভারী শাড়িতে ভাবির বোধহয় কষ্ট হচ্ছে। শান্তর চাচি বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যা। শান্তর চাচাতো বোন সাথে মামাতো বোন দুইজন মিলে নিহাকে উপরে নিয়ে গেল। শান্তর চাচাতো বোনের রুমেই নিয়ে গেল। শান্তর চাচাতো বোন নিহার হাতে সুতির একটা শাড়ি দিয়ে বলল, ভাবি যাও ফ্রেশ হয়ে নাও, অনেকটা ধকল গিয়েছে তোমার উপর, এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও। নিহা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়া ধরতেই শান্ত এসে বাত সাধল। বলল, আই একদম শাড়ি চেঞ্জ করবে না? নিহা থতমত খেয়ে গেল। বলল, কেন? শান্ত একবার তার বোনদের দিকে তাকালো, যারা কিচ্ছু বুঝতে না পেরে অবাক চোখে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত নিহার কানে ফিসফিস করে বলল, ব্রাইড আনবক্সিং করার দায়িত্ব শুধুমাত্র হাসব্যান্ডদের উপরে বর্তায়, এটা বলা চলে হাসব্যান্ডের হক। তাহলে তুমি কেন আমার হক মেরে খাবে নিহা? দিস ইজ নট ফেয়ার। অবাক হতবাক আর এক ঝাঁক লজ্জায় নিহা গুটিয়ে গেল। লোকটা বড় পাজি আছে। শান্ত নিহার হাত থেকে টান দিয়ে শাড়ি সরিয়ে বোনদেরকে দিয়ে বলল, আই এখন ফ্রেশ হবে না, লাগেজটা আমার রুমে পাঠিয়ে দে। শান্তর চাচাতো বোন বলল, ভাবি কি এতক্ষণ এই ভারী শাড়ি পরে থাকবে? হ্যাঁ থাকবে। শান্তর মামাতো বোন বলল, কেন? কারণ আমি বলেছি। কিন্তু ভাবির তো অসুবিধা হবে। শান্ত নিহার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, তোমার অসুবিধা হবে? নিহা বার দুয়েক ডানে বামে মাথা নাড়ল। শান্ত বোনদের উদ্দেশ্যে বলল, দেখলি তো, এবার যা দুইজন মিলে লাগেজ আমার রুমে দিয়ে আয়। শান্তর চাচাতো বোন বলল, আমরা চাই। আর তুমি বউয়ের সাথে সময় কাটাবে তাই না? তা তো হবে না ভাইয়া, রাতের আগে তোমার বউকে তুমি পাবে না। তোমার বউ এখন আমাদের সাথে সময় কাটাবে, তুমি তোমার লাগেজ নিয়ে বিদায় হও। বেশি সাহস হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ তাই। বোনদের সাথে কিছুক্ষণ ঝগড়া করে হেরে শান্ত লাগেজ হাতে নিজের রুমে চলে গেল। শান্ত যাওয়ার পরে শান্তর দুই কাজিন নিহার সাথে গল্পগুজব করতে লাগলো। যেহেতু রুমে এসি চলছে তাই ভারী শাড়িতেও নিহার খারাপ লাগছে না। ওইদিকে লোক খবর দেওয়া হয়েছে শান্তর রুমটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য। দুইজন লোক মিলে শান্তর রুমটা ফুল দিয়ে সজ্জিত করে দিচ্ছে। রাত 11টা বাজতেই নিহাকে শান্তর রুমে নিয়ে যাওয়া হয়। পুরো রুমে তাজা ফুলের সুবাস ছড়িয়ে আছে। নিহাকে বড় ঘোমটা টেনে বিছানার একদম মাঝে বসিয়ে রেখে শান্তর দুই বোন বাহির থেকে দরজা ঘিরে রাখে। উদ্দেশ্যে শান্ত এলে টাকা নিয়ে তবেই রুমে প্রবেশ করতে দিবে। শান্ত আরো আধ ঘন্টা পরে আসে। রুমের সামনে ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, কি ব্যাপার, তোরা এখানে কেন? শান্তর মামাতো বোন বলল, টাকা ছাড়া রুমে প্রবেশ নিষিদ্ধ। ভাবি কিন্তু ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি টাকা দাও, আমরা পথ ছাড়ি। রুম আমার, বউ আমার, তাহলে তোদের টাকা দিতে হবে কেন? শান্তর চাচাতো বোন বলল, ভাইয়া এত কথার অ্যান্সার দিতে পারবো না, তুমি টাকা দিবে এটাই শেষ কথা, নয়তো আমরা এভাবেই দাঁড়িয়ে থাকবো। ওইদিকে ভাবির রুমে অপেক্ষা করতে থাকবে, অপেক্ষা করতে করতে ঘুমিয়েও যেতে পারে। শান্ত ফুস করে শ্বাস ছেড়ে বলল, কত চাই? 10,000। শান্ত বলল, কি? আই তোরা কোন মুখে টাকা চাচ্ছিস? রুম তোরা সাজিয়েছিস হুহ, রুম সাজাতেও বাহির থেকে লোক হার করতে হয়েছে, তাহলে এটা তোদের কিসের দাবি হুহ? তুমি টাকা দিবে নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবো? এত টাকা দিতে পারবো না, তোরা বাদশা মানুষ। 10 টাকা দিচ্ছি, চকলেট কিনে খাস। শান্তর চাচাতো বোন বলল, ছি ভাইয়া, তুমি এতটা কিপটে জানতাম না তো, 10 টাকার চকলেট পাওয়া যায়। শান্তর মামাতো বোন বলল, ভাইয়া যত কথা বাড়াবে তত লেট হবে, আমরা তো আমাদের দাবি ছাড়বই না, এর থেকে ভালো দিয়ে দাও। শান্ত ওয়ালেট থেকে 1000 টাকার 5টা কচকচে নোট ওদের হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার দরজা ছাড়। 10 চাইলাম দিলে 5, কি আর করার, থাক বাকি 5 মাফ করে দিলাম। শান্ত ভ্রু গুটিয়ে বলল, 5000 যে দিয়েছে এটাই শুকরিয়া কর। নির্ঘাত বউটার রুমের ভেতরে একা বসে আছে দেখে নয়তো এটাও পেতি না হুহ। ওরা মুচকি হেসে চলে গেল। এটা ইটের। ওরা গেলে শান্ত রুমের ভেতরে পা রাখল। দরজা লক করে বিছানায় বসে থাকা নিহার দিকে এগিয়ে গেল। সে নিহার একদম মুখোমুখি বসল। দুই হাত দিয়ে নিহার ঘোমটা সরাতেই নিহা নড়েচড়ে বসল। সে শান্তকে সালাম দিল। শান্ত সালামের জবাব নিয়ে গালে হাত দিয়ে অপলক নিহার দিকে তাকিয়ে রইল। এতে নিহা সংকোচ বোধ করছে। নিহা নিচু কণ্ঠে শুধালো, এভাবে কি দেখছেন? শান্ত দৃষ্টি না সরিয়েই বলল, আমার বউকে। প্লিজ অন্যদিকে তাকান, লজ্জা লাগছে। শান্ত বিরক্ত বোধ করে বলল, উফ ডিস্টার্ব করো না তো, চুপ করে বসে থাকো। নিহা আর কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। সে লজ্জায় শান্তর দিকে তাকাতেও পারছে না। শান্তর দৃষ্টির কোনো নড়চড় হলো না।
এভাবে অনেকটা সময় কেটে গেল। শান্ত এবার এগিয়ে নিহার কপালে শব্দ করে চুমু খেল। বলল, আমার প্রাণটাকে যেন আমি ফিরে পেলাম। নিহা মৃদু হাসল। শান্ত বলল, চলো তাহলে ব্রাইকে আনবক্সিং করা যাক। নিহা কুণ্ঠায় গুটিয়ে এলো। তার বুক ড্রিমোড্রিম করছে। শান্ত ঠোঁট কামড়ে হেসে নিহাকে কোলে করে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে চেয়ারে বসালো। এবার সে একে একে নিহার দোপাট্টা সরিয়ে চুলের ক্লিপ খুলতে লাগলো। নিহার পরনের অর্নামেন্টসগুলোও সযত্নে খুলে দিল। অতপর নিহার মেক আপ রিমুভ করে দিতে দিতে বলল, নিহা। নিহা ছোট্ট করে বলল, খুব ভালোবাসতে দিবে তোমায়। শান্তর কথার ধরনেই বুঝে গেল শান্ত কি বুঝাতে চাইছে। তাই তো নিহা কিছুক্ষণ চুপ করে রইল। অতপর তার প্রতিশোধ নেওয়ার কথা মনে পড়ে গেল। এই লোকটা নিহাকে তো খুব কষ্ট দিয়েছে। লোকটার ভালোবাসা পাওয়ার জন্য কতটাই না অপেক্ষা করতে হয়েছে। তাহলে সে কেন এত সহজে লোকটার কাছে ধরা দিবে? প্রশ্নই উঠেন না। নিহা শান্তর চোখে চোখ রেখে বলল, এত সহজে তো ধরা দিচ্ছি না মিস্টার অশান্ত। কম অপেক্ষা করাননি আমায়। বড় কাঠখড় পোহাতে হয়েছে আমাকে। প্রেমে পড়তে যেমন সময় নিয়েছেন, এবার ভালোবাসা পেতেও সময় নিন। তারপর বুঝবেন অপেক্ষা করার জ্বালা কতটা। শান্ত বলল, আসছে রে। ভেবেছিলাম জোর করে বিয়ে করব, সেটা তো হলো না। এবার দেখছি জোর করে বাসরটা সারতেই হবে। কি আর করার, আমাকে তো ভালো হতে দিবে না। সব জায়গাতেই জোর খাটাতে হচ্ছে। জোর খাটাবেন যখন তখন অনুমতি নিতে আসছেন কেন? শান্ত টি শার্টের কলার ঠিক করতে করতে বলল, আরে বুঝো নাই ব্যাপারটা। এটা তো জাস্ট ফর্মালিটি। নিহা শান্তর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, অসভ্য বাদর লোক। অভদ্র কথাটাও যুক্ত করতে এটা বাদ রাখলে কেন? নিহা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। শান্ত বলল, এভাবে রাগ করে থেকো না। রাগী চেহারায় তোমাকে আরো বেশি মোহনীয় লাগে। তখন আরো বেশি ভালোবাসতে ইচ্ছে হবে। নিহা কি বলবে বুঝে উঠতে পারছে না। লোকটা একটু বেশি কি ঠোটকাটা নয়? যাই হোক, যেমনই হোক এই লোকটা তো তার একান্ত ব্যক্তিগত মানুষ, তাই না? শান্ত মোলায়েম স্বরে ডেকে উঠল, বউ। শান্তর মুখে বউ ডাকটা একটু বেশি যেন ভালো লাগছে। শান্তর ডাকে নিহা আর মুখ ফুরিয়ে থাকতে পারল না। সে শান্তর দিকে তাকালো। শান্ত হাঁটু ফেরে বসে নিহার কোলে আলতোভাবে মাথা রাখল। বলল, তুমি আমার আধার জীবনে ভালোবাসার নামক আলো নিয়ে এসেছ। যে আলো আমার জীবনের সমস্ত আধার সরিয়ে আলোকিত করে দিয়েছে। এক সময় যে জীবন একাকিত্বে ঢাকা ছিল, সেটা আজ তোমার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে গিয়েছে। আমার জীবন নিয়ে আর কোনো আক্ষেপ নেই। তোমাকে পেয়ে আমি পূর্ণ। তুমি আমার জীবনে না এলে হয়তোবা বেঁচেই থাকতাম, কিন্তু জীবনের আসল মানেটাই বুঝতাম না। শান্ত থামল। নিহার কোল থেকে মাথা তুলে নিহার হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো চুমু খেল। অতপর নিহার হাত দুটো নিজের হাতের ভাঁজে পুরে নিহার চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের জীবনের এই বিশেষ রাতটিকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীতে আমার নিঃশ্বাস যতদিন পড়বে ততদিন আমি তোমার পাশে থাকব, তোমার সাথেই বাঁচব। আর তোমাকে আমার সবটুকু দিয়েই ভালোবেসে যাব। নিহার চোখ ছলছল করছে। এই মানুষটাকে অবশেষে সে নিজের করে পেল। মানুষটার ভালোবাসাও পেল। কষ্টের পরই সুখের দেখা মিলে, এটা আসলেই বাস্তব সত্য কথা। এই যে নিহা এতদিন কষ্ট করে গেল, তার বিনিময়ে এখন এই মানুষটার সীমাহীন ভালোবাসা পেল। শান্ত নিহার ভেজা চোখের পাপড়িতে আলতো চুমু খেল। বলল, এখন থেকে আর কান্না নয়। তোমার চোখে অশ্রু নয়, বরং খুশির ছলকানি মানায়। তোমার ঠোঁটে হাসির রেখাটুকু আজীবন দেখতে চাই পাখি। কষ্ট হলেও সবসময় তোমার ঠোঁটের ভাঁজের ওই স্নিগ্ধ হাসিটুকু ফুটিয়ে রাখবে। নিহা মাথা নাড়ল। শান্ত ফের নিহাকে কোলে নিয়ে বিছানায় গেল। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালালো। অতপর নিহার কাছ থেকে অনুমতি নিয়ে এই সুন্দর রজনীকে সাক্ষী রেখে নিজের মাঝের সবটুকু ভালোবাসার উন্মাদনা নিহার মাঝে বিলিয়ে দিল। এই সুন্দর প্রকৃতি, এই সুন্দর রজনী সাক্ষী হলো চার দেয়ালের ভেতরে একজোড়া মানব মানবীর পূর্ণতম ভালোবাসার। ক্যালেন্ডারের পরপর 4টে পাতা উল্টে 4টে মাসের অতিক্রম হলো। প্রকৃতি জানান দিল নতুন মাসের, নতুন বছরের। আজ সেই দিনটি, যেদিন কিনা একদিকে পুত্রের জন্ম হয়েছে, অন্যদিকে পিতা হারানোর সংবাদ এসেছে। পিতা দেখতে পেল না পুত্রকে, পুত্র দেখতে পেল না পিতাকে। পুত্রের জন্ম খুশির সংবাদ নিয়ে এলেও পরক্ষণেই পিতার মৃত্যুর সংবাদ আকাশের ঘনঘটা মেঘের ন্যায় সবার মনে প্রভাব ফেলেছিল। আজ একদিকে পুত্রের জন্মের বছর পূর্ণ হলো, অন্যদিকে পিতার মৃত্যুর বছর পূর্ণ হলো। প্রকৃতির নিয়ম বড়ই জটিল। তাহসিনের ছেলে রুহান এখন স্পষ্ট কণ্ঠে মা, বাবা, দাদাভাই আর দাদিমা ডাকতে পারে। নতুন নতুন কোথাও বলার চেষ্টা করে।
তবে সবটা স্পষ্ট আসে না। যেমন ভাতকে ভাতু বলবে, মাংসকে মাংস বলে ইত্যাদি। সে এখন টুকটুক করে হাঁটাও শিখেছে। টুকটুক করে 2-3 পা সামনে আগায়, আবার পড়ে যায়। পড়ে গিয়ে নিজে নিজে আবার উঠে দাঁড়ায়। এমন ভাবেই তার দিন কাটছে। আর তাকে নিয়ে তার দাদা, দাদি আর মায়ের দিন কাটছে। প্রকৃতি নতুন রূপে সেজেছে। নীলিমা আকাশ, নানা রঙের ফুল, নতুন সবুজ পাতা দিয়ে। প্রকৃতি এখন নানা রকম পাখির সুরেলা কণ্ঠে মেতে থাকে। কারণ প্রকৃতিতে যে এখন ঋতুরাজ বসন্তের রাজত্ব চলছে। বসন্তের মাঝামাঝির সময় চলছে। সূর্যের আলো তাহসিনের রুমের জানালার পর্দার ফাঁক গলিয়ে রুমে প্রবেশ করতেই রুহানের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই রুহান কেঁদে জানান দিল তার ঘুম ভেঙেছে। রোদেলার রান্নাঘর থেকে ছুটে এলো। এসে ছেলেকে কোলে নিয়ে টুক করে ছেলের গালে চুমু খেল। অতঃপর ছেলের দিকে তাকিয়ে বলল, জন্মদিনের সকালটা কান্না করে শুরু করতে হলো। হো। কান্না না করলে হচ্ছিল না আপনার। সবসময় কান্না করেই মাকে আপনার জানান দিতে হবে। হো। রোদেলা মাথা নাড়িয়ে নাড়িয়ে আদুরে কণ্ঠে ছেলেকে কথাগুলো বলছিল। রুহান মায়ের কথা শুনতে পেয়েই খিলখিল করে হেসে ফেলল। কথা বুঝুক আর না বুঝুক মাকে পেয়েছে যেন সে সব পেয়ে গিয়েছে। রোদেলা বলল, এই হাসিটুকু দিয়েই 7 খুন মাফ, তাই না? রুহান আবার হাসল। রোদেলা ছেলেকে বুকে চেপে ধরল। অতঃপর ছেলেকে ফ্রেশ করিয়ে হলরুমে নিয়ে গেল। হলরুমে তাজউদ্দিন মাহমুদ বসে খবরের কাগজ পড়ছিলেন। রুহান তার দাদাভাইকে দেখেই মিষ্টি করে দাদাভাই বলে ডেকে উঠল। রুহানের কণ্ঠ শুনে তাজউদ্দিন মাহমুদ খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সামনে তাকান। আর দেখতে পান রুহান উনার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে আছে। উনিও হেসে হাত বাড়িয়ে বললেন, আমার দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে। আসুন দাদাভাইয়ের কোলে আসুন। রুহান তার দাদাভাইয়ের কোলে চাপ দেয়। রোদেলা রুহানকে দিয়ে রান্নাঘরে গেল। যে তার শাশুড়ি মাকে বলল, দেখলে তো তোমার নাতির কাণ্ড। যত অন্যায়ই করবে তারপর হাসি দিয়ে সব মাফ পেয়ে যাবে। নাজমা বেগম হাসলেন। বললেন, হ্যাঁ, আমার নাতির এই হাসিটুকু কোটি টাকার সম্পদের চেয়েও বেশি। রোদেলা শাশুড়ির কথায় হাসল। অতঃপর টেবিলে নিয়ে নাশতা রাখল। ফের রান্নাঘরে এলে নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ আমার ছেলেটা থাকলে এই সংসারটা পরিপূর্ণ হতো। নাজমা বেগম আঁচলে চোখ মুছলেন। রোদেলা নাজমা বেগমকে আলতো জড়িয়ে ধরল। বলল, বলেছি না এসব ভেবে মন খারাপ করবে না। নিয়তিকে মেনে নাও। দেখো না আমি এখন আর মন খারাপ করি না। নিয়তিকে মেনে নিয়েছি। নাজমা বেগম বললেন, আমাদের অগোচরে যে কান্না করিস তা আমি জানি। আমার কাছে লুকিয়ে লাভ নেই রে মা। রোদেলা অন্য প্রসঙ্গে চলে গেল। বলল, মা আসো তো নাশতা করবে। আমার খুব খিদে পেয়েছে। নাজমা বেগমকে নিয়ে সে নাশতার টেবিলে গেল। সবাইকে নাশতা দিয়ে রুহানের জন্য রান্না করা খিচুড়ি খাওয়ালো। অতঃপর নিজে খেল। তাজউদ্দিন মাহমুদ কাজে চলে গেলেন। নাজমা বেগম রুহানকে নিয়ে সময় কাটাতে লাগলেন। আর রোদেলা দুপুরের রান্না চড়িয়ে দিল। কাজ করতে করতে রোদেলা নিজের করুণ ভাগের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। এই যে একটা বছর হলো তাহসিন নেই, এই একটা বছরে তার বাবা তার খোঁজ খবর নেয়নি। ক্যান্টনমেন্ট থেকে যেদিন এসেছে সেদিন শুধু এক পলকে এসে নাতিকে দেখে গিয়েছে। অগত্যা মেয়েকে একটু সান্ত্বনার বাণী ছুড়ে গিয়েছে। এরপর আর কোনো খোঁজই নেয়নি। হয়তোবা ভেবেছেন মেয়ে আর নাতি যে উনার ঘাড়ে চাপবেন। যদি মেয়ে আর নাতির খরচা বহন করতে হয় তখন। কিন্তু তিনি হয়তো জানেন না রোদেলার শ্বশুর শাশুড়ি শত কষ্ট হলেও রোদেলা আর উনাদের প্রাণপ্রিয় নাতিকে নিজেদের কাছেই রেখে দিবেন। অন্যের বোঝা হতে দিবে না। রোদেলা আর রুহান উনাদের চোখের মণি। তবে রোদেলার জীবনে এসব নিয়ে কোনো আক্ষেপই থাকতো না যদি তাহসিন তার পাশে থাকত। শুধুমাত্র এই আক্ষেপটাই তাকে সারা জীবন বয়ে বেড়াবে। রোদেলা যখন নিজের জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত তখনই সশব্দে রোদেলার ফোন বেজে ওঠে। রোদেলা ফোন রিসিভ করে। নিহা ভিডিও কল দিয়েছে। নিহার দিনও খুবই ভালো কাটছে। সংসার, পড়াশোনা সব মিলিয়ে ভালোই কাটছে। বলা বাহুল্য এইচএসসি পরীক্ষার 3 মাস পর রেজাল্ট বের হয়েছিল। নিহা জিপিএ 5 পেলেও রোদেলা পায়নি। কারণ রোদেলা যে পরীক্ষার সময় অসুস্থ ছিল। তবুও সে হিসেবে রোদেলার রেজাল্ট ভালো এসেছে। রোদেলার এসেছে 4.82। রোদেলা আর পড়াশোনা করতে চায়নি। তবুও শ্বশুর শাশুড়ির জোরাজুরিতে এখানের একটা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছে। আর নিহা চট্টগ্রামেই পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছে। নিহার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন নিয়ে যায় রুহানের কাছে। কারণ নিহা রুহানের সাথে কথা বলবে। রোদেলা নাজমা বেগমের কাছে ফোনটা দিয়ে সে ফের রান্নাঘরে চলে আসে। নাজমা বেগম আর রুহানের সাথে নিহা কথা বলতে থাকে। এইদিকে রোদেলার রান্না বান্না সেরে টুকটাক কাজও সেরে ফেলে।
সব কাজ শেষ হতে হতে দুপুর হয়। রুহানকে গোসল করিয়ে নিজেও গোসল করেন নেয়। অতঃপর রুহানকে খাবার খাইয়ে দিয়ে রোদেলা আর নাজমা বেগম দুপুরের খাবার খেয়ে নেয়। নাজমা বেগমের রুমে নাজমা বেগমের সাথেই রুহান ঘুমিয়ে যায়। এইদিকে রোদেলা নিজের রুমে চুপচাপ বসে থাকে। তার ভালো লাগছে না বলে সে ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে আসে। তাদের বাগানের সেই বেঞ্চিতে এসে বসে, যেখানে কিনা বিয়ের একদম প্রথম দিকে তাহসিনের সাথে রাত বিরাতে এসে বসে থাকত। তখন দুপুর প্রায় শেষের দিকে। রোদেলা বেঞ্চিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের রং আর তার শাড়ির রং মিলে যেন একাকার। এই যে তার পরনের শাড়িটিও নীল রঙা আর আকাশও নীল আর সাদায় ছেয়ে আছে। রোদেলা অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখের কোণ বেয়ে অশ্রু পড়ছে। আজ আর তার অশ্রু মোছার তারা দেখা গেল না। অশ্রু তার চোখের কোণ বেয়ে আরামসে পড়ছে, তাতে তার কোনো হেলদোল নেই। রোদেলা আকাশপানে তাকিয়ে বলল, আপনি নেই আজ 1 বছর পূর্ণ হলো। আপনাকে ছাড়া 365টি দিন পার করে ফেললাম। অবাক কাণ্ড, তাই না? যে রোদেলা কিনা আপনাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারত না, সে আজ কিভাবে এতগুলা দিন আপনি বিহীন কাটিয়ে ফেলল। তবে এখনকার রোদেলার সাথে অতীতের রোদেলার বড়ই তফাৎ। অতীতের রোদেলা ছিল আপনার আহ্লাদী মাইমুন, যে কিনা অল্পতেই কেঁদেকুটে শেষ হয়ে যেত। অথচ আজ যে আছে সে হচ্ছে রোদেলার শুধুমাত্রই রোদেলা, কারো আহ্লাদী মাইমুন নয়। এই রোদেলা এখন অধিক ব্যথাও হাসিমুখে বরণ করে নিতে পারার ক্ষমতা রাখে। দেখুন মাহমুদ সাহেব, আজ আপনার মাইমুন কতটাই না বদলে গিয়েছে। সে এখন আর অল্পতে কষ্ট পায় না। আপনি বলতেন না, মাইমুন তুমি একজন মেজরের ওয়াইফ, সেটা ভুলে যাবে না। স্ট্রং হও মাইমুন। দেখেন মাহমুদ সাহেব, আজ আপনার মাইমুন সত্যি স্ট্রং হয়ে গিয়েছে। এখন আর অল্পতে ভেঙে পড়ে না। কিন্তু আফসোস, আপনি এই মাইমুনকে দেখলেন না। আপনি এভাবে না চলে গেলে কি খুব বেশি ক্ষতি হতো? কেন চলে গেলেন? আপনি না আমায় কথা দিয়েছিলেন আপনি ফিরে আসবেন? তবে কেন এলেন না? থেমে আকাশের দিকেই তাকিয়ে বলল, সবাই বলে বসন্ত মানে রঙিন ফুলের ঋতু, বসন্ত মানেই প্রেম, ভালোবাসা, বেঁচে থাকা। অথচ আমার কাছে বসন্ত মানেই আপনি। তাই তো আপনি হারিয়ে যাওয়ার পর আমার বসন্ত হয়ে গেল বিষাদময় নীল। সবাই বসন্তে নতুন করে বাঁচে, অথচ আমি বসন্তে মরি এবং মরছি। কেননা এইরকম এক বসন্তেই তো আপনি হারিয়েছেন। এই বসন্ত আমাকে ভীষণ পোড়ায়। চাই না এই বসন্ত, যে বসন্ত আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বসন্তের এই দিনগুলো এলেই ভীষণ করে মনে পড়ে আপনি নেই। আপনার অনুপস্থিতি আমার বসন্তকে নীল করে দিয়েছে। নয়তো আমার বসন্ত তো ছিল আপনিময় রঙিন। ফিরে আসুন না, ফিরে এসে আমার বসন্তকে রাঙিয়ে দিন না। রোদেলা কথাগুলো বলতে বলতে বেঞ্চিতে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তার বন্ধ চোখের কোণ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। আজ যেন তার চোখ প্রতিযোগিতায় নেমেছে কতটা অশ্রুর বর্ষণ নামাতে পারে। চোখ বন্ধ করেই রোদেলা বুঝতে পারল তার পাশে নিশ্চুপে কে যেন বসেছে। তার মস্তিষ্ক আরো জানান দিল সে ব্যক্তিটি রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা আর চোখ খুলে দেখার প্রয়োজন মনে করল না। তার এখন চোখ খুলতে ইচ্ছে করছে না। রোদেলা চোখ তখনই খুলল যখন সে বুঝতে পারল তার চোখের পানি কেউ সযত্নে মুছে দিচ্ছে। রোদেলা চোখ খুলে পাশে তাকাতেই তার প্রিয় পুরুষটাকে দেখতে পেল। হ্যাঁ, তার মাহমুদ সাহেব তার পাশে বসে আছে। ওই তো তার মাহমুদ সাহেব, মেজরের মর্যাদাপূর্ণ পোশাকটি পরে বসে আছে, যার নেম প্লেটে রূপালী অক্ষরে তাহসিন মাহমুদ নামটি লেখা। দেখে মনে হচ্ছে তার মাহমুদ সাহেব যেন সবেই ক্যাম্প থেকে ফিরেছেন। রোদেলা অবাক হল না, কারণ এমনটা প্রায়ই হয়। সে তার মাহমুদ সাহেবকে দেখে, কিন্তু স্পর্শ করতে গেলেই মাহমুদ সাহেব মিলিয়ে যায়। আজও হয়তো এমনটাই হবে। রোদেলা তার পাশে বসা মাহমুদ সাহেবের চোখের দিকে তাকিয়ে রইল। সে শুনতে পেল তার মাহমুদ সাহেব বলছে, মাইমুন আমি ফিরে এসেছি। রোদেলা তাচ্ছিল্য করে হাসল, বলল, কেন মিথ্যে বলছেন? এই তো এখন স্পর্শ করতে যাব তখনই হারিয়ে যাবেন। গত 1 বছর ধরে তো এমনটাই করছেন। এখন আর আপনাকে বিশ্বাস করি না। চলে যান তো আপনি। আপনার সাথে খুব অভিমান করেছি। আপনি এসেও বারবার হারিয়ে যান। এখনো যাবেন? যাবেনই যেহেতু তাহলে আসেন কেন? এভাবে এসে কেন কষ্ট বাড়ান? আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। চলে যান, আশা লাগবে না আপনার। কথাটা বলে রোদেলা ফের আগের মতো চোখ বন্ধ করল। তবে বুঝতে পারল কেউ যাচ্ছে না। রোদেলা সন্দেহ নিয়ে চোখ খুলে দেখতে পেল পাশের জায়গাটি এখনো পূর্ণ আছে। কেউ যায়নি, বরং মানুষটা যেভাবে বসে ছিল সেভাবেই বসে আছে। রোদেলার ভ্রু গুটিয়ে এলো। তার মনে এক ঝাঁক আশা বাঁধল। সে সন্দেহ নিয়ে শুধালো,
মাহমুদ সাহেব, আপনি সত্যিই এসেছেন। তাহসিন সেই আগের মতোই হাত বাড়িয়ে দিয়ে বলল। বিশ্বাস না হলে স্পর্শ করে দেখো। রোদেলা ঠোঁট ভেঙে কেঁদে উঠল। তার মাহমুদ সাহেব সেই প্রথম দিনগুলোর মতোই যে কথাটা বলল। রোদেলা কাঁপা কাঁপা হাতে তাহসিনের বাড়িয়ে রাখা হাতটা স্পর্শ করল। অবাক কাণ্ড, আজ আর তাহসিন মিলিয়ে গেল না। সে আজ তাহসিনকে স্পর্শ করতে পেরেছে। রোদেলা কি করবে বুঝতে পারছে না। কিছু না পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তাহসিন চটজলদি রোদেলাকে বুকে জড়িয়ে নিল। তাহসিন বুকটা পেয়ে রোদেলা আরো চিৎকার করে কেঁদে ফেলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মাহমুদ সাহেব, আপনি এসেছেন। সত্যিই এসেছেন। তাহসিনের চোখ দিয়েও নোনা জল গড়িয়ে পড়ছে। সে রোদেলাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রাখল। বলল, হ্যাঁ মাইমুন, আমি এসেছি। আমি তোমার কাছে ফিরেছি মাইমুন। রোদেলা অঝরে কাঁদতে লাগল। এতদিনের জমিয়ে রাখা কান্নাগুলো সব উগরে দিল। এতদিন রোদেলার কান্নার আওয়াজ ঘরের বাহিরেও অবধি যায়নি। অথচ আজ সে তাহসিনকে পেয়ে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে কান্না করছে। তাহসিন কিছুতেই রোদেলাকে সামলাতে পারছে না। পারবে কোত্থেকে? সে তো নিজেই কাঁদছে। তার চোখ দিয়েও তো নিঃশব্দে অশ্রুর বর্ষণ বইছে। প্রায় অনেকটা সময় পর রোদেলার কান্না থামল। রোদেলা তাহসিনের বুক থেকে সরে এলো। এতটা দিন এই লোকটা কোথায় ছিল? তার মনের যে বহু প্রশ্ন আকুলিবিকুলি করছে। রোদেলা কান্না গলায় বলল, মাহমুদ সাহেব, আমি না বিশ্বাস করতে পারছি না সত্যি আপনি এসেছেন। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই যেন আবার বাস্তবে ফিরে আসব। তাহসিন নিজের বাহুতে চোখ মুছল। বলল, এইবার আমি সত্যি এসেছি মাইমুন। রোদেলা ফের কান্না করে দিল। অতঃপর বেঞ্চি থেকে উঠে ছুটে যাওয়া ধরে আবার থেমে গেল। পিছু ফিরে বলল, আপনাকে আমি বিশ্বাস করি না। মাকে ডাকতে গেলে যদি আপনি আবার হারিয়ে যান তখন? আপনি আমার সাথে চলুন। রোদেলার বাচ্চামো দেখে তাহসিন মৃদু হাসল। বলল, চলো। রোদেলা তাহসিনের হাত মুঠোতে পুরে বাসার ভেতরে গেল। হলরুমে থেকে চেঁচিয়ে নাজমা বেগমকে ডাকছে, মা, ও মা, দেখে যাও। মা, জলদি আসো না। দেখে যাও একবার। ও মা। রোদেলা যেন পাগলের মতো হয়ে গিয়েছে। রোদেলার এত চেঁচামেচিতে নাজমা বেগম নিজের রুম থেকে ছুটে আসেন। এসে রোদেলাকে কিছু জিজ্ঞেস করতে যাবেন তার আগেই তাহসিনের দিকে নজর পড়ল। নাজমা বেগম তাহসিনকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। রোদেলা ব্যাপারটা বুঝতে পারল। রোদেলা বলল, মা, আমি বলেছিলাম না উনি ফিরবেন। উনি সত্যি ফিরেছেন। তোমার ছেলে ফিরে এসেছে মা। দেখো, তোমার সামনে দাঁড়িয়ে আছে। রোদেলার কথা শুনে নাজমা বেগম ছেলের কাছে ছুটে এলেন। ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। তার পাশাপাশি রোদেলাও কান্না করে দিল। উনাদের কান্নাকাটিতে রুহান উঠে পড়েছে। সে বিছানায় পা ঝুলিয়ে অতপর তার টেকনিক খাটিয়ে বিছানা থেকে নেমে পড়ে। তারপর দুই হাতে চোখ খুঁজতে খুঁজতে গুটি গুটি পায়ে নাজমা বেগমের রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বাইরে এসে তার দাদিমা আর মাকে কাঁদতে দেখে নিজেও ফা করে কেঁদে ফেলে। তার কান্না আওয়াজে সবার দৃষ্টি যায় নাজমার বেগমের রুমের দরজার সামনে। রোদেলা যে ছেলেকে কোলে তুলে নেয়। তাহসিন ছেলের দিকে তাকিয়ে আছে। তার যে কেমন অনুভূতি হচ্ছে সেটা সে প্রকাশ করতে ব্যর্থ হবে। নাজমা বেগম ছেলেকে বললেন, তোর ছেলে, যা কোলে নে। তাহসিন রুহানের দিকে এগিয়ে গেল। রোদেলা রুহানকে বলল, তোমার বাবা, যাও তার কোলে যাও। রুহান ছোট ছোট চোখে তাহসিনের দিকে তাকালো। অতঃপর একটা হাসি দিয়ে চলে গেল। সে তো একে চিনে, কারণ তার মা তাকে সবসময় তাহসিনের ছবি দেখিয়ে বলতো, এটা তোমার বাবা। তাহসিনের ছবি দেখিয়েই তো রোদেলা ছেলেকে বাবা ডাকটা শিখিয়েছে। ছোট্ট রুহান তার ছোট ছোট দুই হাতে তাহসিনের গালে ধরে বলল, বাবা। তাহসিনের প্রাণটা যেন শীতল হয়ে গেল। অশ্রুতে তার চোখ ঝাপসা হয়ে আসছে। তাহসিন রুহানের গালে কপালে অনেকগুলো চুমু খেল। রুহানকে সে মন ভরে আদর করল। নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল। তার সন্তান, তার ভালোবাসার চিহ্ন। এই জীবন্ত প্রাণটাকে সে অবশেষে উঠে পারল। দীর্ঘ একটা বছর এই প্রাণটার জন্য যে কতটাই না তরপেছে। অবশেষে আজ সে সকল বিপদ কাটিয়ে তার ছেলের কাছে ফিরতে পারল। তাহসিন ছেলেকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। নাজমা বেগম তাজউদ্দিন মাহমুদকে কল দিয়েছেন। যদিও উনার ফেরার সময় ঘনিয়ে এসেছে, তবুও নাজমা বেগম উনাকে কল দিয়ে জানালেন তাড়াতাড়ি ফিরতে। নাজমা বেগমের কান্নাভেজা গলা শুনে তাজউদ্দিন মাহমুদ চিন্তায় পড়ে গেলেন। তিনি রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। কিছু সময়ের মাঝে তিনি বাড়িতে পৌঁছেছেন। হন্তদন্ত হয়ে ভেতরে ছুটে আসেন। ভেতরে এসে সুথান, নাজমা, কি হয়েছে? সবাই ঠিক আছে তো? আমার দাদুভাই ঠিক আছে তো? এইটুকু বলে তিনি সামনে তাকিয়ে তাহসিনকে দেখে অবাক হন।
শুধুমাত্র অবাকই নয়, অবাকের শেষ সীমায় যেন অতিক্রম করেন। তিনি সবার মতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তাহসিন ছেলেকে কোলে নিয়েই বাবার কাছে এগিয়ে গেল। এক হাতে বাবাকে জড়িয়ে ধরল। এবার তাজউদ্দিন মাহমুদ বিশ্বাস করলেন। তিনিও ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। দাদাভাইয়ের কান্না দেখে রুহান ফের কেঁদে উঠল। ছোট্ট রুহান বুঝতেই পারছেন না সবাই তার মতো কান্না করছে কেন। রুহানের কান্নায় তাজউদ্দিন মাহমুদ কান্না থামিয়ে রুহানকে কোলে নিলেন। রুহানও থেমে গেল। এতগুলো দিন পরে তাহসিনকে ফিরে পেয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে গেল। কারোই যেন ঠিকঠাক বিশ্বাস হচ্ছে না তাহসিন সত্যিই ফিরে এসেছে। তাহসিনের ফিরে আসাটা যেন নিতান্তই মিরাক্কেল। ওর ফিরে আসার খুশিতে সবার চোখেই পানি। কারো কান্নাই যেন থামার নয়। একটা বছর ধরে এই পরিবারটা যেন আঁধারে ডুবে ছিল। তাহসিন যেন এক নিমিষেই সকল আধার কাটিয়ে আলোকিত করে দিল। সময়টা এখন সন্ধ্যা। পুরো বিকেল কাটল তাহসিনকে ফিরে পাওয়ার খুশিতে কান্নায় কান্নায়। কান্নাকাটি শেষে তাহসিন নিজের রুমে গেল ফ্রেশ হতে। শাওয়ার সেরে সে ফের হলরুমে এলো। রোদেলা আর নাজমা বেগম মিলে সন্ধ্যার নাশতা বানাচ্ছে। খুশিতে রোদেলার হাত দিয়ে যেন কাজ উঠছে না। রুহান তার দাদাভাইয়ের কোলে বসেছিল। বাবাকে হলরুমে আসতে দেখে বাবার দিকে ট্যাব ট্যাব করে তাকিয়ে রইল। তাহসিন সোফায় বসে রুহানের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, এতে রুহানও তার নতুন ছোট ছোট দাঁতগুলো বের করে হেসে ফেলে। অতঃপর দাদার কোল থেকে নেমে তার বাবার কাছে যায়। তাহসিন রুহানকে কোলে নিয়ে বলল, শুভ জন্মদিন আমাদের জুনিয়র তাহসিন। বাবা তোমাকে খুব ভালোবাসে শোনা। রুহান ঠোঁট এগিয়ে তাহসিনের গালে চুমু দিল। এইদিকে তাহসিনও রুহানকে আদর করে দিল। আর ওদের বাবা ছেলের এত মধুর মুহূর্ত দেখে পাশে বসে থাকা তাজউদ্দিন মাহমুদ আর রান্নাঘর থেকে রোদেলা আর নাজমা বেগমের চোখ জুড়ালো। এই দিনটা দেখার জন্যই তো উনারা কতটাই না ছটফটেছেন। ভেবেছেন বাচ্চাটা বোধহয় তার বাবার আদর থেকে বঞ্চিত হলো। কিন্তু না, সৃষ্টিকর্তা যে অন্য কিছু ভেবে রেখেছিলেন। তিনি ঠিকই বাড়ির ছেলেকে তাদের কাছে ফিরিয়ে দিলেন। কিন্তু তাহসিন এতদিন কোথায় ছিল? কি হয়েছিল কিছুই জানা হয়নি এখনো। ছেলেটা আস্তে ধীরে হয়তো সবটাই জানাবে। রোদেলা কাজ করতে করতে নিহাকে কল দিল। নিহাকে তাহসিনের ফেরার কথা জানালো। নিহা জেনে খুবই খুশি হলো। যেহেতু রোদেলা ব্যস্ত আছে তাই নিহাকে খবরটা জানিয়েই সে ফোন রেখে দিল। নিহাকে জানালো সে সময় করে নিহাকে ঠিক কল দিবে। কথা শেষে চা নাশতা হাতে হলরুমে এলো। তাজউদ্দিন মাহমুদ আর তাহসিনের হাতে চায়ের কাপ দিল। অতঃপর রুহানকে বলল, মায়ের কোলে আসো বাবা, তোমার জন্য পায়েস বানিয়েছে খাবে। রুহান দুই দিকে মাথা নাড়ল, পাশাপাশি রোদেলার বাড়ানো হাতও সরিয়ে দিল। সে তার বাবার কোলেই থাকবে। ছেলের কাহিনী দেখে সবাই হেসে ফেলল। তাহসিন বলল, পায়েসের বাটিটা আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। রোদেলা তাই করল। পায়েসের বাটি তাহসিনের হাতে দিল। তাহসিন দ্রুত চাটা শেষ করে রুহানকে পায়েস খাইয়ে দিতে লাগলো। তাজউদ্দিন মাহমুদ চায় চুমুক দিয়ে তাহসিনের উদ্দেশ্যে বললেন, তাহসিন সেদিন ঠিক কি ঘটেছিল? আর তুমি বা এতটা দিন কোথায় ছিলে? তুমি সুস্থ থাকলে আমাদের কারোর সাথে কেন কোনো যোগাযোগ করনি? তাহসিন ফোঁস করে শ্বাস ছাড়ল। গলা খাকারি দিয়ে বলা শুরু করলো সেদিনের ঘটনাটা। সেদিনের ঘটনা। সেদিন তাহসিনদের গাড়ি প্রথম গাড়িটা ছাড়ার প্রায় 5 মিনিট পর রওনা হয়। একসাথে ছাড়ার কথা থাকলেও ওইদিকে মেজর রাশেদ তারা দেয়, যার দরুন প্রথম গাড়িটা আগে স্টার্ট দেওয়া হয়। এরপর তাহসিনরা সবাই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে 5 মিনিট ব্যয় হয়। 5 মিনিট লেট হওয়ায় প্রথম গাড়িটা ওদের গাড়ি থেকে অনেকটাই দূরে এগিয়ে যায়। এইদিকে তাহসিনদের গাড়ি অল্প কিছু দূর গেলেই নাজমা বেগমের ফোন আসে। তাহসিন ফোন রিসিভ করলেও নেটওয়ার্কের সমস্যা থাকায় কথা বলতে পারছিল না। একদিকে রোদেলাকে এই অবস্থায় রেখে এসেছে। রোদেলার কিছু হলো না তো? ও ঠিক আছে তো? নইলে তো তার মায়ের এই সময়ে কল দেওয়ার কথা না। তাহসিন চিন্তায় পড়ে গেল। তাহসিন ড্রাইভারকে বলল গাড়ি থামানোর জন্য। গাড়ি থামানো হলে তাহসিন গাড়ি থেকে নেমে একটু কিছুটা দূর গেলে নেটওয়ার্ক পায় আর তার মায়ের ফের ফোন আসে। তাহসিন ফোন রিসিভ করে কথা বলা শুরু করে। যখন শুনেছে তার ছেলে হয়েছে তখন যে সে কতটা খুশি হয়েছে তা বলে প্রকাশ করা যাবে না। মায়ের সাথে কথা বলা অবস্থায়ই তাহসিনদের গাড়িতে বোমা ব্লাস্ট হয়। তাহসিন যেহেতু গাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরত্বে ছিল তাই বোমা ব্লাস্টে সেও মারাত্মক আহত হল। সে ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশে জঙ্গলে। সাথে সাথেই সে সেন্সলেস হয়ে যায়। এইদিকে গাড়িতে থাকা ড্রাইভার সহ বাকি 6 জন সকলেই ঘটনাস্থলে মারা যায়। কর্নেল ওসমান রেস্কিউ টিম নিয়ে যখন এখানে এসে সবটা জানতে পারেন তখন খুবই শোকাহত হন। তিনি সকলের আশাই ছেড়ে দিয়েছিলেন।
কারণ গাড়িতে থাকা সকলের দেহ পুড়ে গলে গিয়েছে। এক একজনের লাশের যাতা অবস্থা হয়ে গিয়েছে। প্রথম গাড়িতে থাকা বাকি 4 সেনা সদস্যকে কর্নেল ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিলেন, যেহেতু উনাদের উপরেও বেশ ধকল গিয়েছে। এসবের মধ্যে উনারা ট্রমাটাইজড হয়ে যাবে, তাই ওদেরকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেওয়া হলো। এইদিকে রেস্কিউ টিম ওদের খণ্ড বিখণ্ড গলিত লাশ উদ্ধার করতে করতে রাস্তার আশেপাশে সবটায় অভিযান চালালো। আর তখনই আহত তাহসিনকে সেন্সলেস অবস্থায় পেল। তারা সঙ্গে সঙ্গে কর্নেলকে ডাকল। কর্নেল তাহসিনকে দেখে আশার আলো দেখতে পান। তাহসিনকে সঙ্গে সঙ্গে এখানকার ভালো একটা হসপিটালে অ্যাডমিট করায়। যেহেতু কর্নেল আর রেস্কিউ টিমটা শুধু এখানে ছিল, সেহেতু উনারাই তাহসিনের খবরটা জানত। কর্নেল রেস্কিউ টিমের প্রতিটি সদস্যকে নিষেধ করেছেন তাহসিনের কথা যেন বাহিরে কেউ না জানে। ওদেরকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। যদি এই কথা বাহিরে বের হয় তবে কর্নেল ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবে। কর্নেলের মাথায় তখন একটা কথাই খুঁজছে, তাহসিন মিশনের আসার পূর্বেই বলেছিল দলের কেউ বা কারা ষড়যন্ত্র করছে। এখন তারা ঠিক কারা সেটা তো কর্নেল এখনো জানেন না। যদি তারা তাহসিনের বেঁচে থাকার কথা শুনে তাহসিনের উপর ফের অ্যাটাক করে তখন। এইদিকে তাহসিনের অবস্থাও বেহাল। তাহসিনের হাত পা আর পিঠের কিছুটা অংশ পুড়ে গেছে। কানের শ্রবণশক্তিও আংশিক হারিয়ে ফেলেছে। রাস্তার পাশে জঙ্গলে ছিটকে পড়ায় তার ডান হাত ভেঙে গিয়েছে। এছাড়াও মানসিকভাবেও বিধ্বস্ত ছিল। ডাক্তার জানায় জ্ঞান ফিরতে ফিরতে সময় লাগতে পারে, আনুমানিক 2 দিন বা তারও অধিক। যেহেতু শারীরিক আঘাতের সাথে মানসিকভাবে আঘাতও পেয়েছে। এইদিকে কর্নেল গোপনেই তাহসিনের চিকিৎসা চালিয়ে যায়। কাউকেই তাহসিনের কথা জানায় না, এমনকি তাহসিনের ফ্যামিলিকেও না। যেহেতু সেই ষড়যন্ত্রকারী ওদের দলেই আছে, তার মানে সে ক্যাম্পেও থাকে। তাহসিনের ফ্যামিলিও ক্যান্টনমেন্টে থাকে। যদি ওদের কোনোভাবে ক্ষতি হয়, ওদের সুরক্ষার কথা ভেবে কর্নেল 1 সপ্তাহের মধ্যে নোটিশ পাঠায় ক্যান্টনমেন্ট ছাড়ার জন্য। রোদেলারা ক্যান্টনমেন্ট ছাড়লে কর্নেল এবার নিশ্চিন্ত হন। তাহসিন পুরোপুরি রিকভারি করতে করতে প্রায় 5 মাসের মতো লাগে। বলতে গেলে এই 5 মাসে তাহসিন নিজের শরীরের সাথে যুদ্ধ করে গিয়েছে। কর্নেল মনে আশা নিয়ে সবার অজান্তেই তাহসিনের চিকিৎসা চালিয়ে যান। তাহসিন যখন পুরো সুস্থ হলো তখন তাহসিনকে তার ফ্যামিলির সম্পর্কে অবগত করা হলো। কিন্তু তাহসিন দায়িত্বের খাতিরে ফ্যামিলির সাথে দেখা করতে পারল না। আগে তার সেই ষড়যন্ত্রকারীকে ধরতে হবে, এরপর পালিয়ে যাওয়া সেই 6 আসামিকে আটক করতে হবে। নয়তো তাহসিনের সাথে তার ফ্যামিলির জীবনেরও ঝুঁকি থেকে যাবে। তাই তো তাহসিন ফ্যামিলির ভালোবাসা আপাতত দূরে ঠেলে সে দেশের কাজে নামে। তাহসিন দূরে থেকেই প্ল্যান করে আর কর্নেল নতুন টিম গঠন করে তাদের নিয়ে একদম গোপনে প্ল্যান মাফিক কাজ করে যান। তাহসিন কর্নেলকে জানায় আগে সেই ডক্টরকে পাকড়াও করতে, যে কিনা একসাথে মারা যাওয়া সেই 2 আসামির রিপোর্ট দিয়েছিলেন। তাহসিন 90% শিওর সে ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে। তাহসিনের বিশ্বাস সেই ডাক্তারের কাছে কিছু হলেও জানা সম্ভব। এইদিকে ডাক্তার নাকি চাকরি ছেড়ে দিয়েছে। সে ডাক্তারের খোঁজ করতে করতে পার হলো প্রায় 2 মাস। ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হলে ডাক্তার একজন পুলিশের নাম বলে, যে কিনা জেলের ওই 2 আসামির দায়িত্বে ছিল। তার কথাতেই তিনি ভুল রিপোর্ট দেন। আসলে সেই 2 আসামিকে এক প্রকার বিষ দেওয়া হয়েছে, যেটা কিনা হৃদস্পন্দন থামিয়ে দিয়ে হার্ট অ্যাটাকের মতো মৃত্যু হয়। সবটা জেনে সে পুলিশকে ধরা হয়। পুলিশকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলতে নারাজ। অবশেষে সে পুলিশ যেদিন আসল অপরাধীর নামটা বলেছে সেদিন তাহসিন সবটা রেকর্ড করে মাস্ক, সানগ্লাস আর জ্যাকেটে নিজেকে আবৃত করে ক্যাম্পে আসে। আর ক্যাম্পে এসেই দূর থেকে রোদেলাকে দেখে সে এগিয়ে গেল। ওদেরকে দেখে তাহসিন যেন নিজেকে সামলাতে পারছে না। মন চাইছে ছুটতে যেয়ে ওদেরকে জড়িয়ে ধরতে, কিন্তু সে সময়টা যে এখনো আসেনি। তাহসিন ওদের পাশ কাটাতে গেলেই রোদেলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাওয়া ধরতেই তাহসিন ওকে ধরতে গিয়েও থেমে যায়। রোদেলা নিজেই নিজেকে সামলে নেয়। আর একটু হলেই ছেলেটা কোল থেকে পড়ে যেত। রোদেলাও পড়ে ব্যথা পেত, সেজন্য ওদের সাবধান করতেই তাহসিন দুটো করা কথা শুনিয়ে চলে আসে কর্নেলের রুমে। এইদিকে যখন রোদেলাও কর্নেলের রুমে যায় আর রুহানও বাবা বাবা বলে ডাকতে থাকে, তখন তাহসিনের বড্ড ইচ্ছে করে ছেলেকে বুকে টেনে নিতে। সে খুব কষ্টে নিজেকে সংযত করেছিল। সে ফোনের দিকে দৃষ্টি দিয়ে রেখেছিল ঠিকই, কিন্তু তার শ্রবণ রোদেলার কথার দিকেই ছিল। রোদেলা কর্নেলের ভবন থেকে বের হয়ে যদি একবার জানালার দিকে তাকাতো তাহলে নিশ্চয়ই দেখতে পেত তাহসিন ওর যাওয়ার পথেই তাকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না চোখের আড়াল হয় ততক্ষণ তাকিয়ে রইল। ও যাওয়ার পর সে কর্নেলের সাথে জরুরি মিটিং সেরে নেয়।
এমনকি এটাও বলে পুলিশ বলেছে এর সাথে মেজর রাশেদই জড়িয়ে আছে। টাকার লোভ তাকে এক কাজ করতে বাধ্য করেছে। আর সেদিন যে ওদের গাড়িতে টাইম বোম ফিট করা ছিল সেটা মেজর রাশেদ জানত। তাই তো নিজেদের গাড়ি আগে ছাড়ার জন্য এতটা বেকুল ছিল। এমনকি বোম ব্লাস্ট হওয়ার পর বাকি 3 সেনা সদস্য যখন ছুটে আসে তখন মেজর রাশেদ সেই 6 আসামির হাতের হ্যান্ডকাফ খুলে দিয়ে অতঃপর আসে। এসবটা সম্পর্কেই পুলিশ অবগত ছিলেন। সব ইনফরমেশন কালেক্ট করে মেজর রাশেদকে গ্রেফতার করা হয় এবং মেজর রাশেদ আর সেই পুলিশকে আদালত মৃত্যুদণ্ড দেয়। ওদের মতো দেশদ্রোহীর বেঁচে থাকার কোনো রাইটই নেই। ওদের এই লোভের জন্য 6 জন সেনাবাহিনী আর ওদের একজন ড্রাইভার মারা যায়। শুধুমাত্র তাই নয়, জেলে থাকা 2 আসামিকে দিয়ে প্রথমে মিথ্যে বলায় এরপর ওদেরকেও মেরে ফেলা হয়। তাই এদের জন্য মৃত্যুদণ্ডের মতো উপযুক্ত শাস্তি আর হতেই পারে না। তাহসিন, কর্নেল আর নতুন আরও টিম বানিয়ে গত 4 মাস ধরে সে অস্ত্র পাচারকারীদের আসল ঘাঁটি বের করে এবং ওদের গ্যাংয়ের সকলকে গত মধ্যরাতে আটক করে। মিশন শেষ করে সে ভোরেই রওনা হয়। কারণ সে এখন বিপদমুক্ত আর দুপুরের পরেই সে মাহমুদ ভিলায় এসে পৌঁছায়। বাসায় ঢুকতেই বাগানের বেঞ্চিতে রোদেলাকে দেখে এগিয়ে গিয়ে নিশ্চুপে রোদেলার পাশে বসে। বর্তমান তাহসিনের সকল ঘটনা শুনে সবার চোখে ছলছল করছে। তাহসিন একা একা নিজের সাথে কতটাই না যুদ্ধ করে গিয়েছে। ওই সময়ে তার পাশে প্রিয়জন বলতে কেউ ছিল না। এইদিকে যেমন রোদেলা, তাহসিনের মা, বাবা সহ সকলে তাহসিনের বিয়োগাথায় দিশেহারা। অন্যদিকে তাহসিনও সমানে নিজের শরীরের সাথে, নিজের মনের সাথে যুদ্ধ করে যাচ্ছিল। কেউই ভালো ছিল না। তাহসিন রোদেলা আর নাজমা বেগমের উদ্দেশ্যে বলল, তোমরা আর কান্না করো না প্লিজ। এই দেখো আমি তো ফিরে এসেছি। এখন আর চিন্তা নেই। থেমে রুহানের দিকে তাকিয়ে বলল, জানো তো মায়মুন, যেদিন আমাদের ছেলে রুহান ক্যান্টনমেন্টে ওভাবে বাবা বাবা বলে ডাকছিল সেদিন আমার নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়েছিল। ছেলেটা এভাবে ডাকছে অথচ আমি এতটা কাছে থেকেও ছেলের ডাকে সাড়া দিতে পারলাম না। তোমার কান্নাভেজা চোখগুলো মুছে দিতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমার যে হাত পা বাঁধা ছিল, আমি চেয়েও পারিনি তোমাদের কাছে এগিয়ে আসতে। রোদেলা ভেজা চোখ মুছে বলল, আমার আপনার কণ্ঠ শুনেই মনে হয়েছিল ওটা আপনি। তবে আমি ভেবেছি আমি হয়তো ভুল শুনেছি। কারণ আপনাকে আমি প্রায়ই আমার পাশে দেখতাম, আপনার কথা শুনতাম। ভেবেছি সেদিনও সেম হয়েছে, কিন্তু বুঝতে পারিনি আপনি সত্যিই আমার এতটা কাছে এসেছিলেন। সবাই মিলে গল্পগুজব করতে থাকে। গল্পগুজবের মাঝেই ডেলিভারি ম্যান এসে তাহসিনের অর্ডারকৃত কেক আর জন্মদিনের যাবতীয় জিনিস দিয়ে যায়। সাথে দিয়ে যায় রুহানের জন্য অর্ডার করা অনেক খানা। তাহসিন ট্রেনে থাকতেই এসব অর্ডার করে রেখেছিল। তাহসিনের হলরুমটা বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়, কেক কাটা হয়। রুহান তো খুবই খুশি। সে তো সারাটাক্ষণ খিলখিল করে হেসেই চলেছে। খেলনা পেয়েও সে তো বেশ খুশি। সবাই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চলে গেল। রোদেলার কাছে কি যে শান্তি লাগছে, আজ কতগুলো দিন পর সে তার মাহমুদ সাহেবকে কাছে পেয়েছে, তাকে স্পর্শ করতে পারছে। রুহান শুয়ে শুয়ে হাত পা নাড়িয়ে খেলছে। একবার বাবার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে তো একবার মায়ের দিকে তাকিয়ে হাসছে। আবার বাবার গলা জড়িয়ে ধরছে। তাহসিন রুহানের কাণ্ডে বেশ আনন্দ পাচ্ছে। এইদিকে রোদেলা তো বাবা ছেলের ভালোবাসা দেখে চোখ জুড়াচ্ছে। এটাই তো দেখতে চেয়েছিল, বাবা ছেলেকে একসাথে দেখে এখন তার চোখ আর মন দুটোই তৃপ্তি পাচ্ছে। রুহান দুষ্টুমি করতে করতেই বাবার গলা জড়িয়ে একটা সময় ঘুমিয়ে পড়ল। রুহান ঘুমিয়ে পড়তেই তাহসিন রুহানের কপালে আদর দিল। অতঃপর রোদেলার দিকে তাকালো। রোদেলা ওদেরকেই দেখছে। তাহসিন ঠিক আগের মতোই রোদেলার দিকে হাত বাড়িয়ে বলল, মায়মুন, বুকে আসো। মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির ন্যায় এসে আমার এই উত্তপ্ত বুকটা শীতল করে দাও। রোদেলা কোনো বাক্যব্যয় না করে তাহসিনের কাছে গিয়ে তাহসিনকে জড়িয়ে ধরল। তাহসিনের বুকে আবেশে মাথা রাখল। তাহসিন রোদেলাকে বুকে জড়িয়ে নিল। রোদেলা ডুকরে কেঁদে উঠল। তাহসিন রোদেলার চুলে চুমু খেতে খেতে বলল, প্লিজ মায়মুন, কান্না করো না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। রোদেলা কান্না করতে করতে বলল, কেন একটাবার জানালেন না আপনি আছেন? অন্তত একটাবার জানাতে পারতেন। আপনার অনুপস্থিতিতে আমি ভেতর থেকে কতটা ভঙ্গুর হয়ে গিয়েছিলাম সে খবর কি আপনি রেখেছেন? তাহসিন বলল, ভেঙেই মানুষ আবার শক্ত হয়ে গড়ে ওঠে, যেমনটা তুমি হয়েছ। আমি তোমার কাছে থাকলে এতটা শক্ত করে নিজেকে গড়ে তুলতে পারতে। কিন্তু আমি যে দিন দিন একাকিত্বে ডুবে যাচ্ছিলাম সেটার কি হবে? একাকিত্বকে বিদায় জানাতেই তো এলাম আমি। তুমি ডুবে যাওয়ার আগে প্রতিবার আমি তোমায় তুলে নিব।
চিন্তা নেই মাইমুন, কথা দিয়েছিলাম না ফিরে আসব। সৃষ্টিকর্তার রহম করেছেন তাই তো কথা রাখতে পেরেছি। আর কান্না নয়, আমি এসে পড়েছি না। আমি আমার সেই মাইমুনকে দেখতে চাই যে মাইমুনের ঠোঁট জুড়ে থাকতো স্নিগ্ধমাখা হাসি। দেখতে চাই আমার সেই সপ্তদশী ছোট মাইমুনটাকে যে কিনা কারণে অকারণে অভিমানে মুখ ফুলাতো, লজ্জার চাদরে নিজেকে আবৃত রাখত। সেই মাইমুনকেই আবার পেতে চাই। রোদেলা তাহসিনের উন্মুক্ত বুকে আকুলিবিকুলি করতে করতে বলল, কিন্তু আপনার সেই সপ্তদশী মাইমুন তো এখন করিতে পারে গেছে। সে তো এখন আর ছোট নেই। সময়ের সাথে সাথে তার বয়সের বদল ঘটেছে তার স্বভাবেও। সে তো এখন শুধুমাত্র কারো আদরের স্ত্রী নয়, সে এখন কারো মাও। তাহসিন হাসল, বলল, সময়ের সাথে সাথে আমিও বুড়ো হব, তোমারও বয়স বাড়বে, কিন্তু আমার মাইমুন আমার মনে সেই প্রথম দিনকার মাইমুনই হয়ে থাকবে, যাকে কিনা প্রথমবার দেখে আমার হৃৎস্পন্দন থমকে গিয়েছিল, যাকে দেখে আমার চোখ বেহা হয়েছিল, মুখ থেকে নিঃসৃত হয়েছিল মাইমুনকে লজ্জায় ফেলার মতো কথা, যাকে পেয়ে আমার হৃদয় বারবার নিয়ন্ত্রণ হারাতে চাইত। রোদেলা চোখ তুলে তাহসিনের দিকে তাকালো। তাহসিনও রোদেলার দিকেই তাকিয়েছিল, যার দরুন নিঃশব্দের দুজনের দৃষ্টির বিনিময় হয়ে গেল। তাহসিন রোদেলার কপালে গালে ঠোঁট ছোঁয়ালো, অতঃপর অধরে নিজের ওষ্ঠজোড়া দিয়ে রাজত্ব চালালো। রোদেলার অধরসুধা পান করে রোদেলার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি মাইমুন। রোদেলাও একই ভাবে বলল, আমিও আপনাকে ভালোবাসি মাহমুদ সাহেব। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে একটু কাব্যিক ভাবে বলল, আমাদের ভালোবাসাটা ছিল নীল বসন্তের মতোই আবেগঘন এক ঋতু, যেখানে জীবনের সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি একসঙ্গে মিশে এক অন্যরকম মায়াজাল তৈরি করে রেখেছিল। তাহসিন থামতেই রোদেলা তাহসিনের চোখের দিকেই তাকিয়ে বলল, আর সে মায়াজালের ভেতরেই ছিল আপনাকে হারানোর ভয় আর ফিরে পাওয়ার এক অসীম প্রতীক্ষা। বসন্তের প্রতিটি দিন ফুরাতো আপনাকে না পাওয়ার বিরহে। বসন্তের এক একটি দিন বিষাদের নীল রং হয়ে এসেছিল আমার জীবনে। অতঃপর ফের আপনি ফিরে এলেন আমার জীবনের রঙিন বসন্ত হয়ে। তাহসিন মৃদু হাসল। এখনো দুইজন দুইজনের দিকেই তাকিয়ে আছে। ওদের এই ভালোবাসাময় চাহনিতে যেন সময়ও থমকে যেতে চাইবে। এতটা যুদ্ধ শেষে ভালোবাসার মানুষ দুটি আবার এক হলো। হ্যাঁ, যুদ্ধই তো বটে। এই যে গত একটা বছর ধরে দুইজনেই তো নিজেদের মনের সাথে যুদ্ধ করে গেল, সময়ের সাথে যুদ্ধ করে গেল। রোদেলা নিজের মনকে শক্ত রাখত, তার বিশ্বাস তার মাহমুদ সাহেব ঠিক ফিরে আসবে। অন্যদিকে তাহসিনও সময়ের সাথেই যুদ্ধ করল। যে অপেক্ষায় ছিল তার কাঙ্ক্ষিত কাজ কবে শেষ হবে আর কবে সে তার পরিবারের কাছে, তার মাইমুনের কাছে ছুটে যাবে। দুজনই সময়ের পথ চেয়েছিল। জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে থাকতে হয়। এখানে সুখটা যেমন হাসি মুখে গ্রহণ করে নেওয়া হয়, তেমনি দুঃখটাকেও ধৈর্যের সাথে বরণ করে নিতে হয়। সুখ আর দুঃখ এ দুইয়ের মিশ্রণই হচ্ছে জীবন। এখানে সুখ যেমন করে আসে, দুঃখ সেভাবেই আগমন করে। সুখ আসেই দুঃখের আগাম বার্তা নিয়ে, আবার দুঃখের প্রস্থানেই সুখের আগমন ঘটে। মানুষ বসন্তের জন্য অপেক্ষা করে, কিন্তু সব বসন্ত রং ছড়ায় না, রঙিন হয় না। কখনো কখনো সে তো বিষাদের নীল রঙে এসে ধরা দেয়, যা থেকে মানুষ পালাতে চায়, কিন্তু তা কি পারে? একদমই পারে না। সে নীল বসন্তকে আলিঙ্গন করেই জীবনকে এগিয়ে নিতে হয়। জীবনের সুখটুকু যদি হয় এক টুকরো রঙিন বসন্ত, তবে দুঃখটুকু হয় বিষাক্ত নীল বসন্ত। বিষাদের নীল রং কাটাতে মানুষ অপেক্ষা করে রঙিন এক বসন্তের আশায়। হয়তোবা নীল রং মুছে কোনো এক বসন্ত রঙিন হয়ে ধরা দেয়। তবুও কারো কারো জীবনে কিছু বসন্ত বিষাদের রঙে রাঙানো নীল বসন্ত হয়েই গেঁথে থাকে আমরণ। রঙিন সময় এলেও নীল বসন্তটি থেকে যায় হৃদয়ের গভীরে অমলিন স্মৃতি হয়ে। সমাপ্ত।